কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাচ্চা ডায়েরি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ। গল্পটা শোনার পর লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা কেমন ধরনের রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ম্যাডাম আসবো? হ্যাঁ এসো। ম্যাডাম, এই যে তিলক বেবি, ওকে আমি খাইয়ে দিয়েছি। দাও আমার কোলে। তারপর তুলসী তিলককে শুভার কোলে দিল। আচ্ছা তুলসী, তুমি এখন যাও, খাবারগুলো বড় মার সাথে সার্ভ করে দাও। আমি ওর সাথে কিছুক্ষণ এক কাটাতে চাই। আচ্ছা ম্যাডাম। এই বলে তুলসী রুম থেকে চলে যায়। আর এদিকে শুভা তিলককে কোলে নিয়ে এক ধ্যানে ওর মুখটার দিকে তাকিয়ে আছে। খিলখিল করে হাসছে আর আধো আধো গলায় আওয়াজ করছে শুভাকে দেখে তিলক। তিলকের এমন আচরণ দেখে অজান্তেই শুভার মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে। খুব খুশি হয়েছিস তাই না আমাকে পেয়ে? সত্যি তো, তুই জন্ম নেওয়ার পরে আমাকে পেয়েছিসই বা কতটুকু। এই কদিন লেখাপড়ার চাপে ব্যস্ততায় তোকে সময় দিতে পারিনি, বলতে পারিস ইচ্ছে করেই তোকে সময় দেইনি। জানিস, আর সব মায়ের মতো আমারও ইচ্ছে করে প্রাণ ভরে মাতৃত্বের স্বাদ নিতে। তুই আমার প্রথম সন্তান, আমারও ইচ্ছে করে তোকে প্রাণ ভরে আদর করি, দিনের বেশিরভাগ সময় তোর সাথে কাটাই। কিন্তু তোর এই যে ধীর স্থির নিষ্পাপ চাহনি, খয়েরি টানা টানা মায়াবী চোখ, তোর এই চেহারা আমাকে তোর কাছে আসতে বাধা দেয় রে। তোর এই চেহারা আমার কাজে বাধার সৃষ্টি করে। শুনতে খারাপ লাগলেও আমি নিরুপায় রে। তুই যে একদম তোর বাবার চেহারা পেয়েছিস। তোর হাসি, তোর এই চোখ বারবার আমাকে ক্ষতবিক্ষত করে। তোর চেহারায় আমার মনে মায়ার থেকে যে বেশি আতঙ্ক জাগিয়ে দিল। আমাকে ক্ষমা করে দিস মা। আমি হয়তো কোনোদিনই পারবো না তোকে আর পাঁচটা মায়ের মতো কাছে টেনে নিতে। এই বলে চোখ বন্ধ করে কাপা কাপা ঠোঁটে তিলকের কপালে চুমু দিল শুভা। তারপর নিজের বিছানায় তিলককে ঘুম ঘুম চোখ দেখে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর রুদ্র শুভার রুমে আসে। শুভ, আমি চাই তোর জীবনটা নতুন করে শুরু কর। শুভাও মরে গেছে তুই জানিস, তাও কেন বারবার একই কথা বলিস? তুই এইভাবে তোর মেয়েটাকে কষ্ট দিচ্ছিস। ও মরেনি ভাই, কেন বারবার একই কথা বলিস? এটা আমার কোনো কল্পনা না। তোরা কেউ ওকে আমার থেকে ভালো চিনিস না। আমি অনুভব করতে পারি যে ও আছে আর ও আসবেই। দুনিয়ার সবাইও যদি এসে বলে তুর্য আর নেই, তাও আমি বলবো আছে। আচ্ছা শুভা, একটা কথা বলতো, তুই সত্যি চাস ও ফিরে আসুক? ও ফিরে আসলে তুই খুশি হবি? জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু এটুকুই জানি, ও আমার জন্য একটা আতঙ্ক যা আমাকে ছেড়ে কখনো যাবে না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে শুভা ওর অত্যন্ত পরিচিত অনাকাঙ্ক্ষিত একটা কণ্ঠস্বর শুনতে পেল। মেয়ে কামিন। শুভার পিছনে ঘুরে সেই কণ্ঠস্বরের মালিককে দেখতে খুব ভয় লাগছে। ওর যেন মনে হচ্ছে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলছে। শুভার এভাবে চোখ মুখ খিচে পিছনে ঘুরে থাকা দেখে ওর বান্ধবী ওকে জোর করে সামনে ঘুরিয়ে দেয়। শুভা যেই সামনে ঘুরে মানুষটাকে দেখে ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। ওর পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। ভয়ে ওর শরীর ঘামতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে অজান্তে ওর মুখ থেকে বের হয়ে আসে, তুর্য। শুভার ভয়ে পুরো শরীর থরথর করে কাঁপছে। লোকটা যতই এগিয়ে আসছে ওর হার্টবিট যেন দ্রুত হয়ে আসছে। হঠাৎ করে ওর চারদিকটা কেমন অন্ধকার হয়ে মাথার মধ্যে কেমন ঘুরতে লাগলো। ও ওর হাতটা দিয়ে মাথাটা চেপে ধরে নিজেকে স্থির রাখার চেষ্টা করলো, কিন্তু তাও আস্তে আস্তে ওর শরীর নিস্তেজ হয়ে আসলো। আস্তে আস্তে ওর চোখ বন্ধ হয়ে এক সাইডে ঢলে পড়ে যেতে নিল। ও দেখল তুর্য ওর দিকে দৌড়ে আসছে। প্রায় 1 ঘন্টা পর শুভা আস্তে আস্তে চোখ খুলল। আর চোখ খুলে মাথার পাশে তুরাককে দেখে হুড়মুড় করে উঠে বসে পড়ল। তুরাক শুভার সেন্স ফেরা দেখে বলল,
এখন ঠিক আছো? আপনি আমার পিছু কোনোদিনও ছাড়বেন না, তাই না? আমার জীবনে এত কিছু করেও আপনার শান্তি হয়নি? তুরাগ কিছুটা অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি বলছো তুমি এসব? আমি তোমার পিছু নিয়েছি? আমি তো দেখলামই আজ তোমাকে প্রথম। তাহলে এসব কথার মানে কি? নাকি সেন্স হারানোর পর তোমার মাথায় কোনো সমস্যা হলো দেখি? ছাড়ুন বলছি। আমি সব জানি, এইসব আপনারই চালাকি। আমি ঠিকই বুঝেছিলাম আপনি মরেননি। এই শুভা, তুই এসব কি বলছিস? কে মরলো বাঁচলো, তোর কি মাথা ঠিক মিলা? তোরা বুঝবি না। উনি তোদেরকে মিথ্যে কথা বলেছে সব। উনি এই দেশেই থাকে, আর ওনার নাম তুরাগ নয়, তুর্য। কি? কে তুর্য? আমি কোনো তুর্যকে চিনি না। ওকে ফাইন। বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো আমার পাসপোর্ট আর এনআইডি কার্ড। কি লেখা আছে এখানে? শুভা এসব দেখে বেশ অবাক হলো। শো মেরে তুরাগের হাত থেকে সব কেড়ে নিয়ে ভালো করে দেখতে লাগলো। এটা কিভাবে সম্ভব? আপনি এতদিন বিদেশে ছিলেন কিভাবে, আর আপনার নাম তুরাগই বা হলো কিভাবে? সত্যি করে বলুন, আপনার প্ল্যান কি? আবার সেই একই কথা। শুভা, আমি তোমার প্রফেসর, আমার সিনিয়র, তার উপর দিয়ে নাজিব স্যারের রিকোয়েস্ট এই আমি এখানে এসেছি। তুমি যদি আমাকে এভাবে ডেলিভারিটলি অপমান করো আমি কিন্তু এখান থেকে চলে যাব, আর তোমার ব্যাপারেও লিগ্যাল অ্যাকশন নিব। এই বলে বেশ রাগী রাগী ভাব নিয়ে রুম থেকে চলে যেতে নিল। শুভা, স্যারকে আটকা, উনি আমাদের জন্য অনেক বড় সুযোগ। ওনার আন্ডারে আমরা অনেক কিছু শিখতে পারবো। স্যার কি বললো শুনলি আজ? মিলা আর রিচি দুজনের কথা শুনে শুভা বেশ ভাবনায় পড়ে গেল। শুনছেন, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে অন্য আরেকজন ভেবে এসব কথা বলে ফেলেছি। বুঝলাম। আচ্ছা, এবারের মতো তোমাকে মাফ করে দিচ্ছি। শুভা, মিলা, রিচি তিনজনই হাসপাতালের বড় বেলকনি দিয়ে হেঁটে হেঁটে সিঁড়ির দিকে যাচ্ছে, আর একজন আরেকজনের সাথে কথা বলছে। মিলা আর রিচি কথা বলেও শুভা যেন এখনো মনে মনে হিসাব মিলাতে ব্যস্ত। বারবার তুর্য আর তুরাগ দুজনকে এক সমীকরণে খাড়া করে বোঝার চেষ্টা করছে। আসলে কি দুজন এক, নাকি ও একটু বেশি ভাবছে? আমাদের নতুন প্রফেসরের কথা শুনে কিন্তু মনে হচ্ছে বেশ স্ট্রং আর রাগীও। এই বলে তিনজন মেডিকেল কলেজ থেকে বের হয়ে বেশ কিছুদের এগিয়ে গেল, কিন্তু আজ যেন কিছুতেই ওর গাড়ি পাচ্ছে না। একদিকে তপ্ত রোদ, আবার কেমন যেন ঝাপসা দিন। সবাই বাস স্টপে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। অন্যান্য দিন উবারে সবসময় চলে যায়, কিন্তু সেখানেও গাড়ি পেল না, তাই বাধ্য হয়ে বাস স্টপে এলো, কিন্তু সেখানেও এক গাদা ভিড়। এমন সময় বাইকে করে কয়েকটা ছেলে এলো। তারপর শুভা, রিচি আর মিলাকে দেখে হেলমেট খুলে বলল, কি ব্যাপার, তোরা তিনজন এখানে? তুই আমাদের ব্যাচের রোহান না? বাহ, ঠিকই তো শুনেছিস। তা তোদেরকে তো কখনো বাস স্টপে দেখা যায় না, তো আজ হঠাৎ এখানে? রোহান, এরকম ধরনের ফাউল ইয়ার্কি কিন্তু একদম ভালো লাগে না। যেই কাজে যাচ্ছিস সেই কাজে যা। আরে দেখেছিস মেয়েটার মুখ লাল হয়ে গেছে রোদে, এমনি আজ সকালে অসুস্থ হয়ে গিয়েছিল। শুভা, শুনো, এসো আমার বাইকের পেছনে বসো, তোমাকে বাসা অব্দি ছেড়ে দেই। না ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। প্লিজ আমার হাতটা ছাড়ুন বলছি। এইটা কেমন ধরনের অসভ্যতা? দেখ রোহান, খারাপ হয়ে যাবে কিন্তু। হাতটা ছাড় শুভ্রার। কেন ছাড়বো? তোদের এত গায়ে লাগছে কেন রে ওর হাত ধরায়? আর তাছাড়া শুভা, সকালে যখন তুরাগ স্যার তোমাকে কোলে করলো তখন তো শুধু হাত ধরেনি, আরও অন্য জায়গায় টাচ করেছে। তাহলে আমি শুধু হাত ধরলেই তোদের গায়ে ফসকে পড়ছে? তাহলে তুরাগ স্যারের মতো অন্য জায়গাটা? বাকি কথা পুরো করার আগে হুট করে রোহানের গালে এমন জোরে থাপ্পড় এসে পড়ল যে রোহান শুভার হাত থেকে ছিটকে বাইক সহ নিচে পড়ে গেল, তাল সামলাতে না পেরে। শুভা, রিচি আর মিলা তিনজনই যখন সামনে ঘুরে তাকালো, যা দেখলো তাতে ওরা চমকে গেল। রিচি বলে উঠল, তুরাগ স্যার? রোহানের সাথে থাকা বাকি ছেলেরাও চমকে যায়। এত দুর্বল হলে চলে? একটা চড়েই কুপোকাত।
আসলে তোমার এই গালে একটা মশা বসেছিল, আর তোমাদের প্রফেসর হিসেবে আমার দায়িত্ব তোমাদের সব রকম বিপদ হতে রক্ষা করা, রাইট? যদি ব্যথা পেয়ে থাকো সরি। কি হলো, এভাবে সবাই বোকার মতো আমার দিকে তাকিয়ে আছো যে? বুঝতে পারোনি আমার কথা, তাই না? অবশ্য বোঝার কথাও না, তোমরা তো ছোট। আমি শুধু রোহানকে বলবো, রোহান সাবধানে থেকো, বিপদ কখন কার উপর দিয়ে আসে বলা যায় না। জি স্যার। আর কোনো কথা না বলে মাথা নিচু করে রোহান ও ওর বন্ধুরা বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। আস্তে আস্তে তুরাগ শুভার কপালের চুলগুলো আলতো করে কানে গুজে দিল। তারপর আস্তে আস্তে কানের কাছে এসে বলল, এতই যখন ভয় পাও সেই মানুষটাকে, তাহলে তাকে ছেড়ে আসার সময় তোমার 10 বার ভাবা উচিত ছিল যে যেই মানুষটার অনুমতি ছাড়া চোখের পলক অবধি ফেলার সাহস হয় না তোমার, সেই মানুষটার চোখে ফাঁকি দেওয়ার সাহস করলে তার পরিণতি কি হবে। তুরাগের মুখে এমন কথা শুনে শুভার ভয়টা আরো বেড়ে গেল। কি হলো, ভয় পাচ্ছ? পাওয়াটাই স্বাভাবিক। চলো তোমার ভয়টাকে আর একটু বাড়িয়ে দেই। তুমি না একদম ঠিক ধরেছ, আমি তুর্য। বউ যদি বরকে না চিনে তাহলে আর কে চিনবে বলো? আমি ফিরে এসেছি। তুমি কি করে ভাবলে বউ তুমি আমাকে ধোকা দিয়ে আমার থেকে মুক্তি পেয়ে যাবে? তুমি আমাকে ভালোবাসার অভিনয় করলেও আমি তোমাকে ভালোবাসি বউ। তাই এই জীবনে তুর্যর হাত থেকে তুমি দূরে যাওয়ার কথা আর ভুলেও ভেবো না। কিন্তু আফসোস, তুমি দুনিয়ার কাউকে বোঝাতে পারবে না যে আমি তুর্য, কারণ তুর্যকে তো তুমি নিজের হাতে খুন করেছো। কেউ বিশ্বাস করবে না তোমার কথা। আচ্ছা আচ্ছা, এসো গাড়িতে ওঠো, তোমার বান্ধবীরা গাড়িতে অপেক্ষা করছে। রাস্তায় দাঁড়িয়ে এত প্রেম আলাপ করা যাবে না। আমি তো এসেই পড়েছি, এখন আস্তে আস্তে অনেক প্রেম আলাপ হবে। কি হলো, চুপ করে আছো যে? তুমি হয়তো ভুলে গেছো তুর্য কোনো কথা একবারে থেকে দুবার বলা পছন্দ করে না। যা ওঠো বলছি গাড়িতে। শুভা আর কিছু না ভেবে দৌড়ে গাড়িতে গিয়ে বসলো। তারপর তুরাগও গাড়িতে উঠে পড়ল। তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। ড্রাইভ করার সময় স্বাভাবিকভাবেই তুরাগ সবার সাথে হেসে হেসে কথা বলছে, আর চোখে বারবার শুভাকে দেখছে। এসব ভাবতে ভাবতে কখন শুভা ঘুমিয়ে পড়ে ও নিজেও খেয়াল করেনি। বেশ খানিকক্ষণ পর শুভার ঘুম ভাঙে গাড়ির হর্নের শব্দে। যেই শুভা চোখ খুলে, শুভা দেখে ও কারো বুকে মাথা রেখে শুয়ে আছে, আর কেউ ওকে হাত দিয়ে জড়িয়ে আছে। এরপর আস্তে আস্তে ঘুমানোর আগের কথা মনে পড়ে ওর। ওপরের দিকে মাথা তুলে দেখে ও তুর্যের বুকে শুয়ে আছে। আশেপাশে ওর বান্ধবীরাও নেই। তুর্য এক হাত দিয়ে শুভাকে জড়িয়ে ধরে আছে, আর এক হাত দিয়ে গাড়ির হর্ন সামনে বাজাচ্ছে। শুভা মুখে কিছু না বলেও মনে মনে এতদিন পর তুর্যের বুকে শুয়ে ওর বেশ ভালোই লাগছে। হঠাৎ করে শুভার অতীতের কথা মনে পড়ে গেল, আর ও দ্রুত তুর্য থেকে নিজেকে সরিয়ে নিল। উঠেছো তাহলে? অনেকক্ষণ ধরে হর্ন বাজাচ্ছিলাম তোমাকে তোলার জন্য, কিন্তু তোমার তো আমার বুক থেকে উঠতেই মন চাচ্ছিল না মনে হয়। আচ্ছা একটা কথা বলি, এতই যখন আমার বুকে শোয়ার শখ, তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলে কেন? আচ্ছা যাই হোক, তুমি যে আমাকে মেরে ফেলতে গেছো সেই বিষয়ে আমার কোনো রাগ নেই, এই জন্য তুমি কোনো শাস্তিই পাবে না। কারণ আমি আগেই বলেছিলাম তোমার বৃত্তে শুধু আমি থাকব। তুমি আমার সাথে সবকিছু করতে পারবে, কিন্তু এই বৃত্তের বাইরে যেতে পারবে না। তুমি আমাকে হাজার মেরে ফেলার চেষ্টা করলেও তুর্যর হাত থেকে তুমি মুক্তি পাবে না। যতদিন বাঁচবে আমার হয়ে থাকতে হবে, মরলেও তোমাকে নিয়েই মরবো। তাই আমাকে তুমি মেরে ফেলার চেষ্টা করলেও যে কাজে আসবে না তা আমি জানতাম। তুমি তো শাস্তি পাবা অন্য কারণে, আমার অনুমতি ছাড়া আমার থেকে এতদিন দূরে থাকার কারণে শাস্তি পাবা তুমি, করুণ শাস্তি। তুর্যের প্রত্যেকটা কথা শুভার বুকে গিয়ে বিঁধল। ওর চোখটা ছলছল হয়ে গেল। শুভার ইচ্ছে করছে কেন শুভা এমনটা করছে সবটা বলতে, ওর ভেতরে জমে থাকা প্রত্যেকটা কথা কৈফিয়ত সব তুর্যের কাছে পেশ করতে। কিন্তু শুভার অভিমান এতটাই যে সেগুলো বলতে গিয়েও আটকে যাচ্ছে শুভা। তাই তুর্যের প্রত্যেকটা কথা চুপচাপ শুনে শুধু একরাশ অভিমান নিয়ে মাথা নিচু করে বলল, হুম। এই কথাটা বলে গাড়ির দরজা খুলে
দৌড়ে শুভা বাসার মধ্যে যেই ঢুকতে গেল অমনি তুর্য পিছন থেকে বলে উঠল, শুভা, এখন কথার জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু খুব বেশি দিন পারবে না। মনে রেখো, তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, আমি তোমাকে ভালোবাসি, আর এটাই আমার কাছে যথেষ্ট। এইটুকুই বলে তুর্য গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে শুভা দাঁড়িয়ে সব কথা পিছন থেকে শুনল। তারপর কোনো উত্তর না দিয়ে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। শুভা কাঁদতে কাঁদতে বাসায় ঢুকে কারো কথার কোনো জবাব না দিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। তারপর নিজের আলমারির ভিতরে রাখা একটা ডায়েরি বের করে ডায়েরির ঘেটে ডায়েরির শেষ পাতায় তুর্য আর শুভার একটা ছবি বের করলো। রুদ্র আর বড় মার কথায় শুভা তুর্যর সব স্মৃতি পুড়িয়ে ফেলেছিল, কিন্তু কেন জানি এই আধপোড়া ছবিটা শুভা আর পোড়াতে পারেনি। লুকিয়ে নিজের ডায়েরির মধ্যে রেখে দিয়েছিল। ছবিটা হাতে নিয়ে ধপ করে বসে পড়ল শুভা। তারপর আস্তে আস্তে ছবিটাতে হাত বুলাতে লাগলো আর নিজের অশ্রু ঝরাতে লাগলো। ছবিটা শুভার সাথে তোলা তুর্যের প্রথম ছবি। শুভার সাথে তুর্যের প্রথম দেখা। ছোট থেকে খুব হাসি খুশি চঞ্চল স্বভাবের ছিল শুভা। না নিজে কখনো দুঃখী থাকতো, না কাউকে মন খারাপ করে থাকতে দিত। এমনই একদিনে শুভা কলেজ থেকে ফেরার পথে বান্ধবীরা মিলে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। সেদিন ছিল শুভার জন্মদিন। ওখানে শুভা তুর্যকে দেখেছিল। শুভা রেস্টুরেন্টের সবাইকে কেক খাইয়েছিল। তখন শুভা দেখে রেস্টুরেন্টের এক কোণে খুব বিষণ্ণ মনে তুর্য কিউব সলভ করছিল। চেহারায় মনে হচ্ছিল কত কষ্ট লুকিয়ে আছে। শুভার এমনটা দেখে খুব খারাপ লেগেছিল। ওই দিন শুভা জোর করে তুর্যকে কেক খাইয়ে দিয়েছিল আর হাসিয়ে ছেড়েছিল। অনেক চেষ্টার পর যখন তুর্য একটু হাসে, তখনই শুভা এই সেলফিটা তুলেছিল তুর্যের সাথে। তুর্যের সাথে তোলা শুভার সেই ছবিটা হাত বুলিয়ে কাঁদতে কাঁদতেই বলে উঠল, কেন ফিরে এলেন আমার জীবনে বলুন? কেন আর কত কষ্ট দিতে চান আমাকে? হ্যাঁ, নিজে হাতে আমি আপনাকে মারার চেষ্টা করেছি, কারণ আমি আমার বাবার খুনির সাথে কিভাবে ঘর করব বলুন? কিভাবে? আপনি আমাকে কত কষ্ট দিয়েছেন, আমি তো সব মেনে নিয়েছিলাম। আপনি বললেন আমি নাকি আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু এটা তো সত্যি না। হ্যাঁ মানছি, আমি প্রথম যখন আপনি আমাকে জোর করে তুলে নিয়ে গেলেন, জোর করে বিয়ে করলেন, খুব রাগ হয়েছিল আপনার উপর, ঘৃণা করতাম আপনাকে, কিন্তু পরে আপনাকে তো ঠিকই ভালোবেসে ফেলেছি। আমি জানি আপনি আমাকে যতই কষ্ট দেন না কেন, দিন শেষে আমার ক্ষতে আপনি ঔষধ লাগিয়ে দিতেন, পাগলের মতো ভালোবাসতেন। তাই একটা সময় আপনার করা এসব পাগলামি মেনে নিয়েছিলাম আমি। কিন্তু আপনি কি করলেন? এই পৃথিবীতে আমার একমাত্র আপনজন বলতে তো আমার বাবাই ছিল। মা মরে যাওয়ার পর তিল তিল করে মানুষ করেছে আমার বাবা। আর আপনি কি করলেন? যখন আমি ওই ছবিগুলো পেলাম যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল আপনি নিজে হাতে আমার বাবাকে খুন করছেন, আমার কেমন লেগেছে একটাবারও ভেবেছেন? আমি আমাদের অনাগত সন্তানের কথা আপনাকে জানানোর আগেই আমার হাতে আমি আপনার করা নির্মম কর্মকাণ্ডের ছবি পাই। আপনি বলুন না, একটা মেয়ের পক্ষে কি এটা সহ্য করা যায়? কোনো দিনও তো এটা ভুলতে পারবো না আমি। এটা আর না আবার ভালোবাসতে পারবো আপনাকে। আপনি যত যাই করুন, আমি আর কখনো আপনার হব না। কখনো তিলকের কথা আপনাকে জানতে দেব? আপনার বন্ধু রাহুলকে যেদিন আমার চোখের সামনে, ওই দিনেই বুঝে গিয়েছিলাম মানুষ মারা আপনার কাছে কিছুই না। আপনি একটা সাইকো। না হলে আপনি পারতেন না শুধুমাত্র আমার বাবা আমাকে নিয়ে যেতে চেয়েছিল এই কথার জেরে আমার বাবাকে মারতে। রুদ্র ভাই আমাকে ছবিগুলো না দেখালে আমি তো জানতেই পারতাম না আপনার আসল মুখোশ। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলাম, শুনতে পেরেছেন? আর এই জন্যই আমার এই কাজের জন্য আমার কোনো অনুশোচনা নেই। এই কথাগুলো বলে শুভা অঝরে চিৎকার করে কাঁদতে লাগলো। মাঝরাতে কারো হাতের ছোঁয়ায় হুড়মুড় করে উঠে পড়ে শুভা। তাকিয়ে দেখে তুর্য ওর দিকে একটা নেশাগ্রস্ত নজরে
তাকিয়ে আস্তে আস্তে ওর গালে আঙ্গুল দিয়ে স্লাইড করছে। শুভা হঠাৎ করে এমনটা দেখে কিছু না ভেবেই যেই চিৎকার করতে যাবে অমনি তুর্য শুভার মুখ চেপে ধরে। হুশ, এইভাবে কেউ চিৎকার করে বউ? সবাই তো তাহলে তোমাকে পাগল বলবে যে শুভা তার মৃত স্বামীকে দেখে চিৎকার করছে। হা। কেন এসছো তুমি এখন, তাও আবার এত রাতে? ও মা, নিজের বউয়ের কাছে আসতে আবার দিনক্ষণ বুঝে আসতে হয় নাকি? আমার ইচ্ছে হয়েছে বউকে একটু আদর করি, তাই চলে আসলাম। কতদিন না কত বছর বউকে আদর করি না বলে কথা। এই বলেই শুভার উপর ঝুঁকে পড়তে গেল। ঠিক অমনি শুভা হালকা ধাক্কা দিয়ে উঠে বসে পড়ল। তারপর দ্রুত বিছানা থেকে যেই নামতে গেল অমনি তুর্য শুভার হাতটা শক্ত করে ধরে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল আর শক্ত করে চেপে ধরল। ছাড়ুন আমাকে, আমার ব্যথা লাগছে। আমি আপনার থেকে কোনো আদর চাই না। বাহ, খুব সাহস হয়েছে তো দেখছি এই কয়দিনে তোমার। আমি খামোখা ভুল ভাবছিলাম যে তুমি আমার আগের ভিতর শুভাটাই আছো, কিন্তু শুভারানী তুর্যের সামনে এসব সাহস দেখিয়ে যে কোনো লাভই হবে না। তা 2 বছর আমার সাথে সংসার করে নিশ্চয়ই বুঝে যাওয়া উচিত ছিল তোমার। তুমি কি জানো না তুর্য যেটা চাই সেটাই হয়? আপনি কেন বোঝেন না আমি আপনাকে ভালোবাসি না, থাকতে চাই না আপনার সাথে আমি। বুঝলাম। তুমি আমার সাথে থাকতে চাও না তো তাতে আমার কি? আমি তো তোমার সাথে থাকতে চাই, তোমাকে রোজ ভালোবাসতে চাই, এটাই যথেষ্ট আমার কাছে। আপনি একটা সাইকো, বুঝেছেন? নিজে নিউরোলজিস্ট হয়ে নিজের অসুখটা বোঝেন না। কেউ একজন আপনার সাথে থাকতে চায় না আর আপনি জোর করে তাকে ধরে রাখতে চান। আমার জীবনে আমি একমাত্র তোমাকে ভালোবেসেছি। তুমি ছাড়া তো আমার জীবন ফাঁকা, কেউ নেই আমার জীবনে। তাই তোমাকে পাওয়ার জন্য আমাকে যদি সাইকো হতে হয় তাহলে তাই আমি। হ্যাঁ, আমি সাইকো, কিন্তু তোমার নেশাই শুভা। একটা দিন তোমার শরীরের ওই ঘ্রাণ না পেলে, ওই হাসি মুখ, বাচ্চাদের মতো ভয় পাওয়া, তোমার এই খোলা চুল, তোমার এই ঠোঁট, টানা টানা মায়াভরা চোখ, এইগুলো না দেখলে যে আমার শান্তি লাগে না। শান্তি লাগে না, আমার বুকের মধ্যে পুরো ছারখার হয়ে যায়। এই 3 বছর আমি প্রত্যেকটা রাত নিজের বিছানায় তোমাকে পাশে না পেয়ে কত যে তোর পেছি। আমার ঘুম নষ্ট করে তুমি আরাম করবে তা তো হয় না বউ। অনেক খুঁজে তোমার খোঁজ পেয়েছি, তুমি ভাবলে কি করে এখন একটা রাতও আমি তোমাকে ছাড়া কাটাবো? শুভা তুর্যের সেই চোখের জল দেখল। তুর্য এর আগেও এমন করেছে। একটু মুহূর্তের জন্য শুভাকে দেখতে না পেয়ে পাগলের মতো করত, বাচ্চাদের মতো শুভাকে শক্ত করে জড়িয়ে কান্না করত, ভালোবাসার আবদার করত, যেন হাত ছাড়লে শুভা পালিয়ে যাবে। প্রথম দিকে শুভা সবকিছু মেনে নিতে না পারলেও পরে তুর্যের এই সাইকো লাভারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল শুভা। নিজে থেকেই সঁপে গিয়েছিল নিজেকে তুর্যের কাছে শুভা। তুর্যের এই আদরগুলো উপভোগ করতে শুরু করেছিল। আজও সেই একই রকম চোখে জল, ভালোবাসার জন্য আকুতি দেখতে পাচ্ছে শুভা। খুব ইচ্ছা করছে শুভার তুর্যের এই চোখের জল মুছিয়ে নিজের থেকে আগের মতো তুর্যকে আপন করে নিতে, কিন্তু কোনো কিছুই যে আগের মতো নেই। পরক্ষণে শুভার সামনে ভেসে উঠল ওর বাবার মুখটা। মনে মনে এটা স্থির করে শুভা বলল, ছেড়ে দিন বলছি আমাকে, আমার এসব শুনতে ভালো লাগছে না। শুনতে ভালো লাগছে না? বুঝেছি। আমার আদর পাওয়ার জন্য তুমি আর অপেক্ষা করতে পারছো না, তাই না? এই 3 বছরে তোমার শরীরে তো আমার ভালোবাসার চিহ্ন এক ফোঁটাও পড়েনি। আজকে থেকে আবার শুরু হোক। আমার ভালোবাসার চিহ্নে আষ্টে পৃষ্ঠে যাবে তোমার শরীর ঠিক আগের মতো। তখন এই যে ছাড়ুন, ভালোবাসি না, এসব কথা আপনা আপনি মুখ থেকে ঠিক যেভাবে আগে চলে গিয়েছিল। এই বলে আস্তে আস্তে শুভা যে ঠোঁট ডুবি দিতে গেল অমনি থেমে গেল তুর্য আর বলল, এইভাবে না। আজকে আমি আমার বউকে নিজের হাতে শাড়ি পরিয়ে সাজাবো, তারপর প্রাণ ভরে বউটাকে দেখব। এই বলে বিছানা থেকে শুভাকে কোলে তুলে নেয়। ছাড়ুন বলছি আমাকে, ছাড়ুন বলছি আমাকে। কেন এমনটা করছেন আপনি? আমি কিন্তু সত্যি এবার চিৎকার করব। শুভা, তুমি এখনো এমন বোকা বোকা কথা বলো? তোমার বরটাকে চিনলে না? তুর্য যেটা একবার ভাবে সেটা করা থেকে কেউ আটকাতে পারে না। সবাইকে ডাকলেও যেটা তুর্য আজ চাচ্ছে সেটা করেই ছাড়বে, শুধু একটু সিন ক্রিয়েট হবে আর কি। আর বউ, তুমি তো জানোই আমার শাস্তির
আমার শক্তির কাছে তোমাকে হার মানতেই হবে সব সময়। তাই এরকম হাত ফস ছোড়াছড়ি করেও কোনো লাভ হবে না, কারণ আমার যা করার আমি তা করবই। তাই বলছি, সে আগেকার মতো আমার বাধ্য শোভা হয়ে যাওয়াই তোমার জন্য ভালো, না হলে তোমার জন্য কষ্ট। তুর্যের মুখে এমন কথা শোনার পর শুভা একদম চুপ হয়ে গেল, কারণ শুভা জানে তুর্য যা যা বলছে তার প্রত্যেকটা কথা সত্যি। এখন ও হাজার হাত পা ছোড়াছুড়ি চিল্লাচিল্লি করলেও কোনো লাভ হবে না। আগেও যেমন হয়নি আজও হবে না। তুর্য খুবই জেদি, আর তাছাড়া শুভা যদি এখন চিল্লাচিল্লি করে আর তিলক যদি কোনোভাবে জেগে যায়, তাহলে তো তুর্য সবটা জেগে যাবে। তুর্য যদি ওর বাবাকে যেমন ওদের মাঝখানে কাঁটা ভেবে মেরে ফেলেছে, তেমনি যদি তিলককেও কিছু করে দেয়, তাই আর কিছু না বলে চুপচাপ তুর্যের প্রতিটা কাজে সম্মতি দিয়ে থাকে। এই তো চুপ হয়ে গেছে আমার লক্ষ্মী বউটা। আমার বউ না, আমি তো বুঝি, মুখে না বললেও সে আমাকে খুব ভালোবাসে। এই বলে তুর্য শুভাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে আস্তে আস্তে গোসল করিয়ে তারপর তাওয়াল দিয়ে শরীর পেঁচিয়ে কোলে করে রুমে নিয়ে আসে। তারপর শুভার আলমারি থেকে একে একে সব শাড়ি বের করে নিজের পছন্দ মতো একটা শাড়ি বাছাই করে আর শুভাকে পরিয়ে দেয়। তারপর শুভাকে নিজের হাতে একদম পুতুলের মতো সাজিয়ে দেয়। এই তো এখন একদম তুর্যের বউয়ের মতো লাগছে আমার পুতুল বউ। শুভার কোমরে হাত দিয়ে ওকে নিজের সাথে টেনে মিশিয়ে নিয়ে শুভার কপালের সাথে তুর্য নিজের কপাল ঠেকিয়ে বলল। এদিকে শুভার মুখে কোনো কথা নেই, ও শুধু চুপচাপ মাথা নিচু করে আছে। এরপরে তুর্য শুভাকে কোলে তুলে নেয়, তারপর বিছানায় শুইয়ে দিয়ে আস্তে আস্তে শুভাকে আপন করে নিতে থাকে তুর্য। আজ আবারও মিলন হয় শুভা আর তুর্যের। সারাটা রাত নিজের পুরোটা দিয়ে ভালোবাসে তুর্য শুভাকে, আর এদিকে শুভা পাথরের মতো সবটা চুপচাপ সহ্য করে নেয়। একটা সময় শুভা তুর্যের বুকের ওপর ঘুমিয়ে পড়ে, আর তুর্য খুব শান্তিতে তার ভালোবাসার মানুষকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় প্রখর রোদের ঝলকানি চোখে পড়তে শুভার ঘুম ভাঙতে শুভা নিজের আশেপাশে তাকিয়ে তুর্যকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ও দেখে পুরো ঘরে কোথাও তুর্য নেই। ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর চাদর পুরো শরীরে মুড়িয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 1 ঘন্টা যাবৎ গোসল করে একটা টাওয়াল পেঁচিয়ে বের হলো শুভা। তারপর তাড়াহুড়ো করে আলমারি থেকে জামা কাপড় বের করে যেই পরতে নিল, অমনি শুভার চোখ পড়ল আয়নার দিকে। ও আরো খুঁটিয়ে দেখার জন্য একদম আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ও দেখতে পেল ওই ঠোঁট পুরো লাল হয়ে ফুলে গেছে। তারপর পুরো শরীরে ঘাড়ে গলায় ছোপ ছোপ লাল লাল দাগ। শুভার আর বুঝতে বাকি রইল না দাগগুলো কিসের। একটা সময় এই দাগগুলো শুভার কাছে ভালোবাসার চিহ্ন লাগলেও এখন ওর কাছে ঘৃণা ছাড়া আর কিছুই না। আপনি কি ভেবেছেন আপনি আমাকে এভাবে জোর করে ভালোবেসে আবার আগের মতো আমার মনে জায়গা করে নেবেন? তা হবে না তুর্য। আপনি আমার সাথে যত যাই করুন না কেন, আপনি আমার চোখে আজীবন আমার বাবার খুনি হিসেবেই থাকবেন। এই কথাটা বলে কোনো রকমে নিজের শরীরের দাগগুলো কাপড় দিয়ে ঢেকে দিল। ভেবো না তুমি এইটুকুতেই মুক্তি পেয়ে গেলে। এটা তো শুরু তোমাকে নিজের করে নেওয়ার। আজ থেকে আমি তোমার ঘরেও থাকবো, তোমার বাইরের জগতেও থাকবে। ঘরে তো আমি তুর্য, আর তোমার বাইরের জগতে আমি তুরাগ, তোমার প্রফেসর। বাইরেও যতক্ষণ থাকবে আমার সাথে কাটানো লাগবে। সো জলদি রেডি হয়ে নাও। মনে আছে তো, শার্প 8টায় তোমাকে হসপিটালে দেখতে চাই। আমার কথার যেন কোনো রকম খেলাপ না হয়। আর হ্যাঁ, টেবিলের পাশে একটা পেইন কিলার আছে, খেয়ে নাও, শরীরটা ভালো লাগবে। তুর্যের লেখা এই চিরকুটটা পড়ে শুভার রাগ উঠে যায়। ওর রাগের মাথায় চিরকুটটা মুঠি করে জানালা দিয়ে ফেলে দেয়।
ভাবেন কি উনি নিজেকে ওনার হাতের পুতুল সব সময় আমাকে নিজের মতো পরিচালনা করবে? নিজেই এভাবে ব্যথা দিয়ে আবার ঔষধ খেতে বলে। এটা কি ইয়ার কি হচ্ছে? খাবো না আমি ঔষধ। প্রায় 9টার দিকে শুভা হসপিটালে গিয়ে পৌঁছায়। তারপর কমন রুম থেকে নিজের অ্যাপ্রন কালেক্ট করে দ্রুত পরে ল্যাবে গিয়ে দেখে সেখানে আগে থেকে মিলা আর রিচি উপস্থিত। কি রে সুভা, তুই আজও লেট? কি হয়েছে বলতো তোর? তুই জানিস তুরাগ স্যার এসে 3বার করে তোকে খুঁজে গেছে। আসি মানে? আমি একা যাব নাকি? তুই এমন বাচ্চা মানুষের মতো ভয় পাচ্ছিস কেন? স্যার কি তোকে খেয়ে ফেলবে নাকি? আমরা নিচে যাচ্ছি। তারপর শুভা গুটি গুটি পায়ে তুর্যের কেবিনের দিকে গেল। শুভা ভেতরে এসো। স্যার। রোহান কোথায়? আপনি রোহানকে মেরেছেন তাই না? হুম, আমি তো মারিনি ওকে, তো তুর্য মেরেছে ওর বউকে টাচ করার জন্য। তুমি তো জানো তুর্য কেমন। তুর্যর বউকেও টাচ করেছিল। যেই হাত দিয়ে তুর্য, সেই হাত ভেঙে গুড়িয়ে দিয়েছে, আর যেই মুখ দিয়ে অপমান করেছে সেই গালের দাঁত কপাটিও তুর্য ভেঙে দিয়েছে। হ্যাঁ, সেই মানুষটাকে নির্মম ভাবে মারা ছাড়া আপনি আর পারিনি বা কি? পারি তো বউকে পাগলের মতো ভালোবাসতে। রাতের বেলা যখন আমি তুরাগ থেকে তুর্য হয়ে পড়ি, ওই যে দেখো তোমার ঠোঁটে আমি কি পারি তার নিদর্শন আছে। আপনার সাথে কথা বলাই বৃথা। বলুন আজকে কোন কোন পেশেন্ট দেখবেন? আমি লিস্ট করে নিচ্ছি, তারপর চলুন ভিজিটে। সেটা এখনো দেরি আছে, 3টা থেকে আমার ভিজিট। তাহলে আমাকে এত জলদি কেন ডাকলেন? আমার বউকে আমি যখন ইচ্ছে ডাকতে পারি, এটার জন্য এখন নিশ্চয়ই তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে না? শুভা তুর্যের এমন কাছাকাছি এসে অন্যরকম ভাবে তাকানো দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালো। আমার কেন মনে হচ্ছে শুভা তুমি আমার কাছে অনেক কিছু লুকাচ্ছ। তুমি নিশ্চয়ই জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। মানে কি লুকোবো আমি? ডোন্ট ইউ ডেয়ার টু ডু দ্যাট শুভা। একবার তোমার মিথ্যা কথা সহ্য করেছি বলে বারবার তোমাকে ছেড়ে দিব এমনটাও সরল কিন্তু আমি না। তোমার মুখ দেখে আমি বেশ বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। ভুল ভাবছেন আপনি। তাই শুভা, তাহলে তোমার তলপেটে আমি কাল যেই স্ট্রেস মার্কটা দেখেছি সেটা কিসের? আমি যতদূর জানি কারো সিজারিয়ান বেবি হলে তার পেটে এমন স্ট্রেস মার্ক থাকে। শুভা যেই বিষয়টার ভয় পেল সেটাই হয়েছে। তুর্যের এমন প্রশ্নে শুভার শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। এই কি, তুমি কাঁপছো কেন বউ? আমি কি তোমাকে বকেছি, মেরেছি? কিছুই তো করিনি, শুধু সত্যিটা জানতে চেয়েছি। একটা সহজ প্রশ্ন আমি বলছি বউ, তুমি যদি এখন সত্যিটা বলো আমাকে, আমি তোমাকে কিছুই বলবো না, সবটা মেনে নিব। আর যদি মিথ্যা বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার অসুখ হয়েছিল, ওটা অ্যাপেন্ডিসাইটিসের স্ট্রেস মার্ক। শোভার এমন কথায় তুর্য একটা বাঁকা হাসি দিয়ে বলে, ও রিয়েলি? তোমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল? বলেছিলাম বউ আর যাই করো আমার সামনে মিথ্যা বলবে না। তুমি বিরাট কলিজা জুগিয়ে ফেলেছো এই 3 বছরে, তার খেসারত তো তোমাকে দিতেই হবে। তোমার ফোনও ঠিক এখনই একটা কল আসবে, সেই কল ধরার জন্য প্রস্তুত আছো তো তুমি? মানে কি করবেন আপনি? সবে তো শুরু। এটা বলতে বলতে শুভার ফোনে কল আসলো আর শুভা কাপা কাপা হাতে ফোনটা ধরলো। তারপর যা শুনলো তা শোনার জন্য শুভা মোটেও প্রস্তুত ছিল না। ফোনটা মিসেস রাহেলার ছিল। কাঁদতে কাঁদতে মিসেস রাহেলা বলল তিলককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কথাটা শুনে ওর হাত থেকে ফোনটা পড়ে গেল আর ফ্লোরে বসে পড়ল। ও চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তুর্য একটা বাঁকা হাসি দিয়ে শুভার সামনে হাঁটু গেড়ে বসে বলল, কি হয়েছে বউ? কাউকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না? তুর্যের মুখে এমন কথা শুনে শুভা তুর্যের কলার 2 হাত দিয়ে মুঠি করে ধরে বলল, কি করেছেন আপনি আমার মেয়ের সাথে? কোথায় নিয়ে গিয়েছেন ওকে বলুন, আমি আপনাকে মেরে ফেলবো আমার মেয়ের কিছু হলে। কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। আমারও হয়েছে যখন তুমি আমাকে মিথ্যা কথা বললে। আমার সন্তানের কথা 3 বছর আগেও আমাকে জানাওনি, আজও আমাকে তুমি জানালে না। এই যে ঠিক তুমি যতটা কষ্ট পেয়েছো এই খবরটা জানার পরও ঠিক আমি ততটাই ক্ষতবিক্ষত হয়েছি। তোমার সাহস কিভাবে হলো আমার থেকে তিলকের কথা লুকানোর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লুকিয়েছি তিলকের কথা। কেন বলবো? যাতে করে ওকে আপনি মেরে ফেলেন। শুনে রাখুন, তিলক শুধু আমার সন্তান। আর আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা সাইকোর সন্তানকে নিজের গর্ভে ধারণ করব, যাকে আমি ভালোবাসি না, তার জোর করে করা ভুলের ফসল আমার গর্ভে আছে জানলেই কবে মেরে ফেলতাম। ও আপনার ভালোবাসা, ও আপনার সন্তান না, ও অন্য
বাকি কথা বলার আগে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে শুভার দুগালে কষিয়ে থাপ্পড় দিল তুর্য। আর শুভা তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। শুধু এটা হসপিটাল বলে তোমার এই কথাটার জবাব এত হালকার উপর দিলাম, না হলে তোমার এই কথাটার জবাব তোমার হাড় মাংস আলাদা করে তারপর দিতাম। তবে আই এম ওয়ার্নিং ইউ, শুভা, আজ যা করেছো ফার্দার তুমি যদি এমন কথা বলেছো জানে মেরে ফেলবো তোমাকে, অ্যান্ড আই মিন ইট। ভুলেও আমার ভালোবাসার উপর কোনো কলঙ্ক লাগাতে যেও না। আমার ভালোবাসা এতটাও ঠুনকো না, বিশ্বাস আছে আমার ভালোবাসার উপর। গট ইট? শুভা আর কিছুই না বলে তুর্যের পা জড়িয়ে ধরে অঝরে কান্না করে বলতে লাগলো, প্লিজ তিলকের কোনো ক্ষতি করবেন না। আপনি জানেন না ও আমার গর্ভে আসার পর কত কষ্ট করে ওকে পৃথিবীতে এনেছি। হ্যাঁ, আমি ওকে আপনার অংশ ভেবে আপনাকে ভোলার জন্য ওকে কাছে টেনে নিতে পারিনি, কিন্তু আজ ওর দূরে যাওয়ার কথা শুনে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি তিলক আমার কতটা। ও তো আপনারও সন্তান। বলুন না, আপনি পারবেন ওকে মেরে ফেলতে? এই বলে তুর্যের পা ধরে অঝরে কান্না করে আকুতি করতে লাগলো শুভা। তুর্য শুভার বাহু শক্ত করে ধরে ওকে উঠিয়ে বলল, এই শুভা, তাকাও আমার দিকে। তোমার মাথায় এমন চিন্তা আসলো কি করে? আমি আমার সন্তানকে মেরে ফেলবো? কতটা নিষ্ঠুর ভাবো আমাকে তুমি। 5 বছর বয়স আমার, যখন আমার বাবা মাকে নিজের চোখের সামনে মরতে দেখি, তারপর থেকে মানুষের লাথি ঝাঁটা খেয়েই শিশুকাল কেটে যায়। কখনো আমাকে কেউ কাছে এসে ভালোবাসেনি। তুমি কখনই বুঝবে না ঠিক কতটা ভালোবাসি আমি তোমাকে। আরে ভালো তো সবাই বাসে, কিন্তু কয়জন ভালোবাসার মানুষের প্রতি সাইকো হয়? তুমি জানো তুমি আমার অ্যাক্সিডেন্ট করিয়েছো, তা আমি অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই কারের মধ্যে জেনে যাই, কিন্তু তবুও আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করিনি, কারণ কাজটা যে আমার ভালোবাসার মানুষ করেছে ওর সব অধিকার আছে আমার উপর। তাছাড়া আমার বিশ্বাস ছিল আমার এই পাগলামো ভালোবাসাই আবার আমাকে তোমার কাছে ফিরাবে, আর দেখো আল্লাহ তাই করেছে। শুধু পার্থক্য এতটুকুই, তোমার করা কাজটা তুর্যর আসল চেহারা কেড়ে নিয়ে দিয়েছে, নতুন রূপ তুরাগ। আমার মতো কেউ ভালোবাসতে পারবে না রে বউ তোকে। তোমার আমার ভালোবাসার চিহ্ন তিলক, আর তুমি ভাবলে যাকে আমি এতটা পাগলের মতো ভালোবাসি তারই অংশকে আমি মেরে ফেলবো? আরে তিলক তো আমারও অংশ, ছেড়ে দাও। তুমি কখনো বুঝবে না। সত্যি বলতে তুই বোঝো কি না বোঝো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি যত যাই বোঝেন, আমি আপনার ভালোবাসায় ভুলবো না। আমার অনুশোচনা বোধ হবে, তবে হ্যাঁ, আমার তিলক চাই, আর এজন্য আমি সব শর্ত মানতে রাজি। তোমাকে আবার তুর্যর বউ হয়ে উঠতে হবে। তোমাকে তোমার বাড়ি ছেড়ে আবারও সেই তুর্যর ঘরেই যেতে হবে, যেখানে তুমি আমাকে মারার পরিকল্পনা করে আমাদের সংসারটা ভেঙে চলে গিয়েছিল। ঠিক সেইখান থেকে তোমাকে আবার সংসারের সূচনা করতে হবে। যদি রাজি থাকো তাহলে তিলককে পাবে, না হলে তিলক আমার। তুমি নিশ্চয়ই জানো ওর বাবা হিসাবে ওর প্রতি লিগালি আমার অধিকার বেশি। এই নাও, এই পেইন কিলারটা খেয়ে নাও। আমি জানি তুমি ওষুধটা খাওনি। শুভা কিছু না বলে মাথা নিচু করে কাঁদতে থাকে। খাও বলছি। এই তো লক্ষ্মী মেয়ে। ভেবো না আমার কাছ থেকে তোমার মুক্তি নেই। তুমি যদি এটা ভাবো যে শর্ত দিচ্ছি আমি, তুমি শর্তটা না মানলে আমি তোমাকে মুক্ত করে দেব, এমনটা ভাবা তোমার বোকামি। তুমি যদি আর তিলককে নাও চাও তবু তোমাকে আমার কাছেই থাকতে হবে। এই বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায় তুর্য। শোভাও আর একটা কথাও না বলে দৌড়ে হাসপাতাল থেকে বাইরে এসে একটা ক্লাবে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শোভাকে ওর কথা মানতেই হবে। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়ের জন্য আমাকে এটা করতেই হবে। প্রায় 30 মিনিটের মধ্যে শোভা ওর বাড়িতে পৌঁছে যায়। শোভার বাড়িতে পৌঁছানোর সাথে সাথে রুদ্র আর মিসেস রাহেলা ব্যস্ত হয়ে ওকে নানান ধরনের প্রশ্ন করে, কিন্তু শোভা কারো প্রশ্নের কোনো রকম জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। তারপর নিজের ব্যাগ গুছিয়ে বাইরে চলে আসে। শোভার এভাবে ব্যাগ গুছিয়ে আসা দেখে মিসেস রাহেলা আর রুদ্র দুজনেই অবাক হয়। রুদ্র ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করে, এসব কি শুভা? ব্যাগ গুছিয়ে কই যাচ্ছিস তুই? আমি ঠিক করেছি আজ থেকে আমি তুর্যের কাছে থাকবো। ও মরেনি ভাই, ও আবার ফিরে এসছে, আর আমি ওর কাছে যাচ্ছি। আমি ওর সাথে আবার আমার সংসার শুরু করব। শোভার মুখে এমন কথা শুনে চরমভাবে অবাক হলো রুদ্র। ওর এতদিনের খেলা কি ভেঙে যাবে? ও নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। এসব তুই কি বলছিস? এই টাকা আমার দিকে। তুই তোর সেন্সে আছিস তো? তুই কি ভুলে গেছিস তুর্যকে আমরা দুজন নিজের হাতে মেরেছি? আরে আমি তোর গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছিলাম, আর ওর কার অ্যাক্সিডেন্টও হয়েছিল। তাহলে ও ফিরে এলো কিভাবে?
হয়তো আল্লাহ আমার প্রার্থনা শুনেছে। দেখ রুদ্র ভাই, আমি কখনোই চাইনি তুর্য মরে যাক। ওই দিন আমি তোর কাছে তুর্যকে মারার কথা শুনে অনেক চেয়েছিলাম তোকে আটকাতে, কিন্তু এতটাই হতভম্ব হয়েছিলাম যে কিছু বলতে পারিনি। আমি ভুল করেছি রুদ্র ভাইয়া। বাবা তো আমাকে এই শিক্ষা দেয়নি। কেউ কোনো অন্যায় করলে সব সময় বাবা বলেছে তার অন্যায় শুধরাতে, নাকি নিজে তার মতো অন্যায় করতে। এই, তুই অন্য সুরে কথা বলছিস কেন? তুই কি ভুলে যাচ্ছিস তুই তোর বাবাকে মেরেছো? তোর বাবা যাকে তুই সব থেকে বেশি ভালোবাসতি। না, আমি কিছুই ভুলিনি। আমি এটাও ভুলিনি তিলক শুধু আমার না, ওনারও সন্তান। উনি যতই অন্যায় করুক, এই পরিচয়টা তো মিথ্যে হবে না। আমি যদি তিলকের থেকে ওর বাবাকে দূরে সরাই, তাহলে আমি তিলকের কাছে অপরাধী হয়ে যাব। কি আবল তাবল কথা বলছিস? আইন শুধরানো মানে? শোন, আজকাল এসব আইন দিয়ে কিছু হয় না। কি গ্যারান্টি আছে যে সব সত্যি স্বীকার করবে? তা তুইও জানিস ওর কত ক্ষমতা। ও দুনিয়ায় যত খারাপ কাজই করুক না কেন, আমার প্রতি ওর ভালোবাসা মিথ্যা না। পাগলের মতো ভালোবাসেও আমাকে। নাহলে ভাবনা, এত কিছু হওয়ার পরেও ও আমার কাছে ফিরে এসছে, একইভাবে আমাকে ভালোবাসে। আমার চোখে তাকিয়ে ও কখনো মিথ্যা বলতেই পারবে না। ভাই, ও একদম বাচ্চা, জানিস? ওকে আমি ছাড়া আর কেউ পাবে না শোধরাতে। তাই আমি চাই ও ওর প্রাপ্য শাস্তিটা ভোগ করুক, তারপর একটা সুস্থ জীবন পালন করুক ওর মেয়ে তিলকের সাথে। হ্যাঁ, আমি কখনোই ওকে হয়তো আর ভালোবাসতে পারবো না, কিন্তু বাবার মতো চিন্তা করে যদি আমি ওকে শোধরানোর চেষ্টা করি, তাহলে আমার তিলকটা খুশি থাকবে ওর বাবাকে পেয়ে। আর দেখ শুভা, আমি কখনোই তোকে আটকাইনি, আজও আটকাবো না। তবে আমার মনে হচ্ছে তুই সিদ্ধান্তটা ভুল নিচ্ছিস। না রুদ্র ভাই, আমি এই ব্যাপারে শতভাগ নিশ্চিত যে তুর্য দুনিয়ার যত পাগলামি করুক না কেন, আমাকে আর তিলককে কোনোদিন কোনো ক্ষতি করবে না। কারণ ওর পাগলামোটা আমাকে ঘিরেই, বরং ও আরো দুনিয়ার সব বিপদ থেকে তিলককে আর আমাকে রক্ষা করবে। বলতে বলতে হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। তুলসী গিয়ে জলদি দরজা খুলে দিল। দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভা অবাক না হলেও রুদ্র আর মিসেস রাহিলা অবাক হলো। আপনি কে? চিনলাম না তো। সেটা তো শুভা বলবে। কি শুভা, আমি কে? বড় মা, উনিই তুর্য, আমার স্বামী। শুভা কিন্তু তুর্যকে দেখতে। অ্যাক্সিডেন্টে ওনার স্কিন ড্যামেজ হয়ে যায়, যার কারণে ওনাকে সার্জারি করাতে হয়, একটা অন্য চেহারা নিতে হয়। সো শুভা, চলো তাহলে। ব্যাগ তো গুছিয়ে নিয়েছো, তাই মুখে তোমার সিদ্ধান্ত জানার আর প্রয়োজনই নেই। দাঁড়ান, আমার কিছু কথা ছিল। বলো। আসলে আমি চাই আমার সাথে রুদ্র ভাই আর বড় মাও যাক। দেখুন, বড় মা আমার মায়ের মতো, আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি চাই আমাদেরও একটা বড় সংসার হোক, আর এতে তিলকও ভালো থাকবে। ওনারা যদি আমাকে মন থেকে মেনে নিতে পারে তবে আমার কোনো সমস্যা নাই। চলুক আমাদের সাথে, তোমার পরিবার তো আমারও পরিবার। এই বলে একটা মুচকি হাসি দিয়ে শুভার হাত ধরে এনে কারের দরজা খুলে দেয়, তারপর বসতে বলে। শুভা একবার তুর্যের মুখের দিকে তাকায়, তারপর কারে গিয়ে বসে পড়ে। আর এদিকে মিসেস রাহিলা, রুদ্র আর তুলসীও ওদের পিছু পিছু এসে কারের পিছনের সিটে বসে পড়ে। সবাই রওনা দেয় তুর্যের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর তুর্য ওর বাড়ির সামনে গিয়ে পৌঁছায়, তারপর দ্রুত ও কার থেকে নেমে যায়। অথচ শুভাকে নামতে দেয় না। তুর্য তার সার্ভেন্টদের কিছু একটা ইশারা করে কারের গেট খুলে দেয়। যখনই শুভা পা ফেলতে যায়, শুভার পায়ের নিচে লম্বা করে কার্পেট পেতে দেওয়া হয়। শুভা পা ফেলেই দেখে তুর্য একদম বাড়ির মেইন গেট পর্যন্ত সার্ভেন্টরা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। শুভা এমনটা দেখে পুরো অবাক হয়ে গিয়েছিল। ও মুগ্ধ নয়নে তুর্যের মুখের দিকে চাইল। তুর্য শুভার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আজ এতদিন পর আমার রাজকুমারী আমার বাড়িতে আসছে। রাজকুমার তো কিছুটা ভিন্নভাবে তাকে স্বাগতম জানাবেই। শুভা আর তুর্য গেটে প্রবেশ করার সাথে সাথে ঠাস ঠাস করে চারদিকে বেলুন ফুটল। আর আচমকা এমন আওয়াজে ভয় পেয়ে গেল শুভা। কোলে থাকা অবস্থায় তুর্যকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা লুকিয়ে নেয়। শুভাকে এমন ভয় পেতে দেখে মুচকি হেসে তুর্য শুভার কানে কানে বলে,
বউ ভয় নেই, আমি তো আছি, সামনে তাকিয়ে দেখো। তুর্যের এমন কথা শুনে শুভা খানিকটা লজ্জা পেয়ে বুক থেকে মাথা তুলে নেয়। তারপর সামনে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়। চারদিকে শুধু শুভার ছবি, যেমনটা আগে ছিল। শুভা যেন পুরো অবাক। এতটুকু সময়ের মধ্যে তুর্য এগুলো করলো কিভাবে? এতটা সারপ্রাইজ পাবে ও কখনোই আশা করেনি। হঠাৎ করে শুভা ওর কানের কাছে আধো আধো গলায় শুনতে পেল, আম্মা। শুভার আর বুঝতে বাকি রইল না যে কণ্ঠটা কার। ও চারদিকে তাকিয়ে খুঁজতে লাগলো তিলককে। তারপর খেয়াল করলো আওয়াজটা নিচ থেকে আসছে। যেই ও মাথা নিচু করে দেখলো তুর্য হাঁটু গেড়ে বসে আছে। ওর হাঁটুর উপরে গলা জড়িয়ে ধরে বসে আছে রুদ্র। ভালোবাসি অনেক বেশি বউ। তিলকের মাম্মা, তাকিয়ে দেখো, সবটা ঠিক আগের মতো আছে। তোমার এই সাইকোটাও আগের মতোই আছে, শুধু ছিলে না তুমি আমার কলিজা। আর আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদের সন্তান তিলক। তুমি ছাড়া তোমার এই সাইকোটা কিচ্ছু বোঝো না, বিশ্বাস করো বউ এই জীবনে। তাই তুমি আর তোমার এই সাইকোটাকে ছেড়ে যাওয়ার কথা বলো না, তাহলে না আমি বাঁচবো বউ না তুমি। মনে মনে বলে, এটা কি দেখছি আমি? না না, এদের তো এভাবে হ্যাপি এন্ডিং হতে দেওয়া যাবে না। এই শুভাটা কি বোকা নাকি? এত করে সূর্যকে কানে বিষ ঢালার পরও সেই তুর্যই জড়ায় ধরেছে। খুব ভুল করেছি এই 3 বছর ওকে ছাড় দিয়ে। যদি জোর করে বিয়ে করে নিতাম এমনটা কখনোই হতো না। রুদ্র ওদেরকে এমন ভাবে দেখে আর থাকতে না পেরে নিজেই এগিয়ে গিয়ে বলে, শুভা, কিরে আর কতক্ষণ এভাবে থাকবি? দুপুর গড়িয়ে সন্ধ্যা ছুঁই, সোনামণি তো ক্ষুধা লাগছে নাকি? আর তাছাড়া আমাদের তো ক্ষুধা পেয়েছে। রুদ্রের এমন কথা শুনে শুভা লজ্জা পেয়ে দ্রুত তুর্যকে ছেড়ে দেয়। মিস্টার রুদ্র, তিলক আপনার সোনামণি হতে পারে, বাট মেয়ে তো আমার। আর আপনার ভাবনার গাড়ি যখন থেকে স্টার্ট হয় তখন আমার ভাবনার গাড়ি প্রায় অর্ধেক পথ পার করে ফেলে। তিলক বেবিকে তার বাবাই আগেই খাইয়ে দিয়েছে, বাকি আছে শুধু আপনাদের খাওয়া দাওয়া। যান গিয়ে খেয়ে নিন, না হলে দেখা গেল এই খাওয়াটুকু আর জুটলো না আপনার। এসব কথার মানে কি? কি বলতে চাচ্ছেন আপনি? তেমন বিশেষ কিছুই না, সিম্পল মানুষের কিন্তু জীবন আর পরিস্থিতির কোনো গ্যারান্টি কখনকার জীবনে কি ঘটে যায় তা একমাত্র আল্লাহই জানে। এই যে যেমন 3 বছর আগে আমি যখন খুশি গাড়িতে উঠেছিলাম, আমি কি জানতাম যে আমার গাড়ির ব্রেক ফেল হবে? ঠিক তেমন আজ যেমন আপনি অনেক হাসি খুশি আছেন, কাল কি গ্যারান্টি দিতে পারবেন যে এমনই থাকতে পারবেন? এই বলে রুদ্র তুর্যের দিকে রাগের চোখে এক পলক তাকিয়ে হন হন করে রুম থেকে চলে গেল। এনে বিছানায় বসালো আর কোলে থাকা তিলককে বলল, তিলক মাম্মাম বাবাই এখন মামুনিকে খাইয়ে দিবে আমার মাম্মাটা। এখন কি তাহলে একটু মামুনির কোলে যাবে? খালি মাম্মাম তাই না? পাপাই কবে ডাকবে? এই বলে তিলকের গালে একটা বড় করে কিস করলো আর তিলক খিলখিল করে হেসে দিল। শুধু হাসি না, চোখ মুখ সবই আপনার উপর গেছে। কষ্ট করে জন্ম দিলাম আমি, আর হলো আপনার মতো। দেখেছো তো তিলক মাম্মা, তোমার মামনি হিংসা করে, তাতে তুমি তো তোমার পাপার মেয়ে। কিন্তু তুমি পাপার মেয়ে, তাতে তোমার মাম্মামকেও তো আমাকে খুশি করা লাগবে, কারণ তোমার মতো তোমার মাম্মামও আমার কলিজা। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলে তোমাকে আরেকটা ভাই অথবা বোন দিই। আইডিয়াটা কেমন? কি গ্যারান্টি আছে যে পরেরটা আমার মতোই হবে? আবার যদি বাকিটা বলতে গিয়ে শুভা টের পেয়ে যায় যে ও কি সব বলছে, তাই লজ্জায় জিহ্বা কেটে মাথা নিচু করে নেয়। তাও কথা ঠিক বলেছো। তাহলে যতদিন না তোমার মতো কোনো বেবি হবে ততদিন আমরা বেবি নিতেই থাকবো। না, আপনি যে কি বলেন, কিছুই আটকায় না আপনার মুখে। হইছে, রাখেন আপনার বাজে বকবক। এখন আমাকে যেতে দিন, তিলকের জন্য দুধ গরম করা লাগবে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখুন 8টা বেজে গেছে। তাই আমার তিলক মামনি খাবে, তাই তো? পাপা তো ভুলেই গেছিল। আচ্ছা তাহলে মাম্মামকে এখন যেতে দেই, ঠিক আছে মামনি? এখন পাপা আর তার রাজকন্যা খেলবে। থাকুন, ওর কাছে আমি আসি। এই বলে চলে গেল রুম থেকে শুভা। কিছুক্ষণ পর রুমে আসতেই রুমের সামনে গিয়ে শুভা দাঁড়িয়ে গেল। শুভা দেখল তুর্য
তিলককে এত আলতো করে কোলে নিয়ে দুলিয়ে দুলিয়ে গান গাইছে, আর তিলক কি শান্তি দিয়ে ঘুমিয়ে আছে তুর্যের কোলে। আজই দেখা হলো ওদের দুজনের, কিন্তু দুজনের মধ্যে দেখে মনে হচ্ছে কতটা গাঢ় সম্পর্ক। শুভারই মনে হচ্ছে গিয়ে কালো টিপ দিতে, যেন নজর না লাগে। এমন সময় তিলক ঘুমের মধ্যে তুর্যের শার্ট ভিজিয়ে দিল। এটা কি করলে রাজকন্যা তুমি? পাপার শার্ট পুরো ভিজিয়ে দিলে, আমি এখন কি করব? তুর্যকে প্রথম এমন ক্যাবলাকান্তের মতো দেখে শুভার বেশ হাসি পেল, আর শুভা বেশ জোরেই হেসে দিল। এই যে বউ, খুব হাসি পাচ্ছে না এমন দেখে? তোমার দ্বারাও আজ রাতে কালকের থেকেও গাঢ় ডোজ দিব তোমাকে। তুর্যের মুখে এমন কথা শুনে শুভার হাসি মিলিয়ে গেল। কি হলো, হাসো আর একটু, আর হাসো না, আমি আর একটু দেখি। শুভা শকড, আর কোনো কথা না বলে আলমারির কাছে চলে গেল। তারপর তুর্যের জন্য একটা গেঞ্জি আর ট্রাউজার বের করে এনে বলল, নিন, এগুলো নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসুন, আর আপনার রাজকন্যাকে আমার কোলে দিন, আমি ওর জামা কাপড় চেঞ্জ করে দিই, আর এই দুধটাও খাইয়ে দিন। ও বউ, আমি তো তোমার স্বামী, তোমার সামনে কাপড় চেঞ্জ করি, তাতে ক্ষতি কি? ইস, ছি ছি ছি, যান গিয়ে চেঞ্জ করে আসুন, না হলে কিন্তু না, আমি আপনার রাজকন্যার জামা চেঞ্জ করব না, কোলে নিব, আপনাকে সারা রাত এইভাবে কোলে রাখা লাগবে। এই না, আমি যাচ্ছি, তুমি রাজকন্যাকে নাও একটু, আমি এখনই চেঞ্জ করে আসছি। শুভা তিলকের কাপড় চেঞ্জ করে ওকে কোলে নিয়ে দুধটা খাইয়ে দিল, তারপর বিছানায় শুইয়ে দিল। তারপর তুর্য শুভা আর তিলকের বড় করা ছবিটার সামনে গিয়ে এক নয়নে ছবিটা দেখতে থাকে। হঠাৎ করে শুভাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে নাক ঘষতে থাকে তুর্য। শুভাও কিছু না বলে শুধু তুর্যের স্পর্শ অনুভব করতে লাগলো। বউ, ওভাবে আমাদের ছবিটা তাকিয়ে কি দেখছো? কই কিছু না তো। কিছু না? হ্যাঁ, সত্যি কিছু না। এই বলেই শুভাকে টান দিয়ে সামনে ঘুরিয়ে ওর কোমর জড়িয়ে ওকে একদম শৈলের সাথে মিশিয়ে নিল। কি করছেন? ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি রে বউ, সবসময় জড়িয়ে রাখার জন্য ধরেছি। শুনুন না, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যা জানা আমার অত্যন্ত দরকার। আমি জানি তুমি কি জানতে চাও আমার কাছে, কিন্তু আমি যে এখন এসব নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। খুব দ্রুত তুমি সবটা বুঝতে পারবে। শুধু এইটুকুই জেনো, ভালোবাসায় বিশ্বাস জিনিসটা খুব বড়। থাক, এসব কথা না বলি, তবে একটা কথা জেনো, সত্যিটা জেনে সবচেয়ে বেশি ভেঙে পড়বে তুমি। কিন্তু আমি যে... শুভা, তুমি এখনো ছোট, বেশ বোকাশোকা, তুমি বুঝবে না, তবে সত্যিটাও তোমাকে বের করতে হবে। তুর্যের মুখে এইসব কথাগুলো শুনে শুভা গভীর ভাবনায় পড়ে গেল। এসব ভাবতে ভাবতে হুট করে তুর্য শুভাকে কোলে তুলে নেয়। কি করছেন? কি করছি? বউকে কোলে তুলছি। এখন আমরা বারান্দায় যাব, তারপর তোমার কোলে শুয়ে চন্দ্রবিলাস করব। এই বলে তুর্য শুভাকে কোলে নিয়ে সোজা বারান্দায় চলে গেল। তারপর দোলনায় শুভাকে বসিয়ে শুভার কোলে মাথা রেখে বাচ্চাদের মতো কোটিশুটি হয়ে শুয়ে পড়ে তুর্য। বউ, একটু মাথা নেড়ে দাও তো, আমি একটু তোমার কোলে ঘুমাই। কতদিন তোমার কোলে শুই না, খুব ক্লান্ত বউ আমি। 3টা বছর একটু একটু করে লড়াই করতে, দিন শেষে ক্লান্ত শরীরটা তোমার কোলে রাখতে পারিনি। একটু চুলটা নেড়ে দাও না। তুমি শো, আমি তোমার মাথা নেড়ে দিচ্ছি, চোখটা বন্ধ করো। এই বলেই শুভা একটু একটু করে তুর্যের চুল নেড়ে দিতে লাগলো, আর তুর্য এক হাত দিয়ে শুভাকে জড়িয়ে পরম শান্তিতে ঘুমালো। সকালে শুভার যখন ঘুম ভাঙে, তখন শুভা নিজেকে বিছানায় আবিষ্কার করে। বিছানার এপাশ ওপাশ তাকিয়ে দেখে তিলক ওর পাশেই ঘুমিয়ে আছে, কিন্তু অপর পাশে তুর্যকে দেখতে পেল না। শুভা ব্যস্ত হয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। এইটা তো বাবার ব্রেসলেট। বাবার ব্রেসলেট তুর্যর কাছে এলো কি করে? এইটা তো বাবা বলেছিল তার একমাত্র জামাইয়ের হাতে তুলে দেবে, কিন্তু রুদ্র ভাইয়া তো বলেছিল বাবা ওনাকে মেনেই নেয়নি, তাহলে এই ব্রেসলেট ওনার কাছে আসলো কি করে? এদিকে কোনো দিক না তাকিয়ে শুভা ওর রুমের ভেতরে যেই ঢোকে, সামনাসামনি তুর্যের সাথে ধাক্কা লেগে দুজনেই একসাথে বিছানায় পড়ে যায়। তুর্য
খানিকটা চোখ বাঁকিয়ে আগে শুভাকে দেখে, তারপর যখন শুভাকে চোখ মুখ খিচে বন্ধ করা দেখে, তুর্য খানিকক্ষণ চোখ বাঁকিয়ে দেখে মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। তাই চোখ বন্ধ করে দম আটকে নেয়, যাতে তুর্যকে দেখলে একদম সেন্সলেস মনে হয়। শুভা যখন বুঝতে পারে ও কিছুর সাথে ধাক্কা খেয়ে কোথাও একটা পড়ে গেছে, শুভা আস্তে আস্তে নিজের চোখ খুলে, আর চোখ খুলেই দেখে তুর্যের শরীর অসাড় হয়ে আছে। শুভা তাড়াতাড়ি তুর্যের উপর থেকে উঠে তারপর তুর্যের পাশে গিয়ে বসে বলে, দেখুন, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। সামান্য খাটে পড়ে যাওয়ায় এমন একটা ঢং করছেন যেন কি নাকি চোখ খুলুন। চোখ খুলুন বলছি, আমিও কিন্তু মেডিকেলের স্টুডেন্ট, কি হলে কি হয় বুঝি সব। চোখ খুলুন। কি হলো, এখনো চুপ করে আছেন? ইয়ার কি হচ্ছে? এমন চোখ বন্ধ করে থাকবেন না, উঠুন বলছি, উঠুন না। এই বলে শুভা তুর্যের হাত ধরে পালস রেট চেক করল, আর বুকের উপর মাথা দিয়ে কান পেতে হার্টবিট শোনার চেষ্টা করল। কিন্তু স্বাভাবিক মানুষের মতো হার্টবিট না পেয়ে ও পালস রেট না পেয়ে বেশ ভয় পেয়ে গেল শুভা। শুভার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। এই শুনুন, কি হয়েছে আপনার? আপনি চোখ খুলছেন না কেন? আপনি এমন চোখ বন্ধ করে থাকতে পারেন না। একবার আপনি আমাকে ছেড়ে চলে গেছেন, এইবার আমি আপনাকে ছেড়ে যেতে দিব না। উঠুন বলছি। আমি একা পারবো না আপনার রাজকন্যার দায়িত্ব নিতে, নিজের দায়িত্ব নিতে। আমি বাঁচতে পারবো না, উঠুন। বাবা তো আমাকে ছেড়ে চলেই গেছে, আপনি যদি এখন চলে যান আমি কিভাবে থাকবো বলুন? হুট করে শুভা লক্ষ্য করে শুভাকে কেউ জড়িয়ে ধরেছে দুহাত দিয়ে। বউ এত ভালোবাসো যখন আমাকে, তাহলে কেন যখন রুদ্র আমাকে মেরে ফেলতে গেল আমাকে একটাবারও আটকালে না? ওকে কেন একটাবারও বিশ্বাস করতে পারলে না তোমার এই সাইকোটাকে? তুর্যর কণ্ঠ শুনে তুর্যের বুক থেকে উঠে পড়ে, তারপর দেখে তুর্য ওর দিকে বাঁকা ভাবে তাকিয়ে হাসছে। এইবার শুভার এক রাশ অভিমান হলো। শুভা একসাথে অনেকগুলো এলোপাথারি ঘুষি দিল, তারপর আবারও তুর্যের বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তুর্যকে। আপনি তো জানেন আমি ছোট মানুষ, কম বুঝি, ভুল তো হতেই পারে। আমি তো আর আপনার মতো কখনো ভালোবাসতে পারবো না, কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচবও না। আপনার থেকে দূরে থেকেও এই 3 বছর একটা মুহূর্তের জন্য আপনাকে ভুলতে পারিনি। এই অনেকক্ষণ ধরে কিছু বলছি না তাই বেশি বেড়ে গেছো। আমার অনুমতি ছাড়া তোমার মুখে এই বাজে কথা আমি একদম সহ্য করব না। সাহস তো হবেই। আপনি এখন আমাকে মোটেও বকার মুডে নেই। যদি সত্যি সত্যি বকতেন তাহলে এমন জড়িয়ে ধরে রাখতেন না। তাই এক্ষুনি সুযোগ মনের কথা সব বলে দেয়ার। এই কি করছেন আপনি? দরজা কিন্তু খোলা, আর তিলক উঠে পড়লে ছি ছি ছি। তুমি আমাকে একটু আগে এতগুলো মেরেছো বুকে, সেই ব্যথা তো এখনো করছে, তাই এখন আমি শোধ তুলবো। একবার একটু মারছি, এইভাবে শোধ তুলতেছে। আর আপনি তো একটু দোষ করলে ঠুস ঠাস করে থাপ্পড় দেন। তার বেলায় কি, তখন কি আমি একবারও শোধ তুলেছি? তো শোধ তুল, আমি সেই মোডেই আছি এখন। দাঁড়াও, আগে আমি আমার শোধটা তুলে নিই, তারপর তুমি। সূর্য একদম শুভার কাছাকাছি গিয়ে গালে, মুখে, থুতনিতে, চোখে, নাকে অসংখ্য চুমু খেতে লাগলো। আর শুভা চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। তুর্য শুভার এমন চোখ মুখ খিচে বন্ধ করে রাখা দেখে একটা বাঁকা হেসে দুহাত শুভার কোমরে দেওয়ার সাথে সাথে শুভা কেঁপে ওঠে। এমন সময় তিলকের ঘুম ভেঙে যায়, আর তুর্য জলদি শুভার উপর থেকে উঠে পড়ে। আর শুভাও তুর্যের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিলককে কোলে নিয়ে বলে, কি ব্যাপার, আমার মাম্মাটা উঠে পড়েছে? আমার মিষ্টি সোনা। আমার রাজকন্যাটাকে মিষ্টি করে হাসে। ও যদি বড় হয় সব ছেলেরা রাজকন্যার মামামের মতোই ওর দিকে তাকায় থাকবে। তা ঠিক। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে আসুন, একেবারে শপিং করে দুপুরে খাবার খাওয়ার আগে আগেই এসে পড়তে হবে। আমি তাহলে তিলককে বড় মার কাছে দিয়ে আসি। না না, রাজকন্যা আমাদের সাথে যাবে। কিন্তু কেন? ও বাচ্চা মানুষ, শপিং মল ঘুরে কেনাকাটা করতে পারবে না? আমি বলেছি না রাজকন্যা আমার সাথেই যাবে, ব্যাস। আমি কিছুতেই ওর জীবন সংশয়ে ফেলতে পারি না। তুর্য মনে মনে বলে, এখানে রেখে গেলেই রুদ্র আবার সুযোগ বুঝে ওর ক্ষতি করবে, এটা কখনোই হতে দেওয়া যাবে না। আচ্ছা। এই বলে তুর্য ওয়াশরুমে ঢুকে যায়। আজকেই সুযোগ, সবার চোখের আড়ালে আমাকে বাইরে গিয়ে ওই ছবিটার রহস্য বের করা লাগবে। এমনি তো কোনোভাবেই উনি বাইরে বের হতে দিতেন না। এই বলে
শুভা নিজের ফোন ঘেটে ওই ছবিগুলো খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। দেখে ছবিগুলো আগে থেকেই ডিলিট। এখন আমি কি করব? বাবাকে মারার ওই ছবিগুলো না পেলে তো আমি ওই ছবিগুলোর পেছনের সত্যিটা জানতে পারবো না। কি করা যায়? হ্যাঁ, রুদ্র ভাইয়ের কাছে ছবিগুলো ঠিক থাকবে। যাই, ভাইয়ের কাছে যাই। কিন্তু ভাই যদি সরাসরি ছবিগুলো চাই বা কারোর সাথে কথা বলতেও ফোনে চায়, ভাই তো সন্দেহ করবে, কারণ বাড়িতে তো আরো ফোন আছে। যেমন ভাবা তেমন কাজ। জলদি করে তুর্যের ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই শুভা তিলককে নিয়ে আগে ওর বড় মার কাছে যায়। ওখানে তিলককে রেখে শুভা রুদ্রের রুমে যায়। ভাইয়া আসবো? হ্যাঁ, চলে আয়। আমার রুমে আসতে আবার তোর পারমিশন নেওয়া লাগে? এতটা পর করে দিয়েছিস আমাকে? না 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 ভাই, তেমন কিছুই না। আসলে কিছু কথা ছিল তোর সাথে। তোর ফোনটা একটু দিবি? কেন? আমার ফোন কেন লাগবে তোর? আসলে আমি একটু লয়ারের সাথে কথা বলতাম। আমি চাই ওনার সাথে ডিভোর্স করতে। আর তুই তো জানিস আমি এসব কথা না বড় মার ফোনে আর তুর্যর ফোনে তো মোটেও বলতে পারবো না। আর আমার ফোনে প্রবলেম হয়েছে, তাই তুই যদি ফোনটা দিতি। কি বলছিস শুভা? সত্যি বলছিস? ভাই। এই নে। শুভা সাথে সাথে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। তারপর শুভাদের পরিচিত উকিলকে ফোন করে আসতে বলে ঠিকই, কিন্তু তা প্রপার্টি ডিস্ট্রিবিউশনের জন্য। এতে ওই কাজও হয়ে গেল আর রুদ্রের ওপর সন্দেহ হলো না। তারপর কৌশলে রুদ্রের ফোন থেকে ওই ছবিগুলো শুভা সব নিজের ফোনে নিয়ে নেয়। শুভা রুদ্রের রুম থেকে বের হয়ে তুর্য বের হয়েছে নাকি দেখার জন্য নিজের রুমে যায়, কিন্তু গিয়ে কাউকে দেখতে পায় না। তুর্য, আপনি কোথায়? হুট করে পেছন থেকে তুর্য জড়িয়ে ধরে শুভাকে, তারপর ওর কাঁধে নাক ঘষে বলতে শুরু করে, কোথায় গিয়েছিলে তুমি আমাকে রেখে? কোথায় আবার যাব? বড় মার কাছে গিয়েছিলাম। সত্যি বলছো তো? মিথ্যে কেন বলবো? আর আপনি কি এখন আবারও এইসব করবেন? তাহলে মার্কেট যাবেন কখন? কি করবো রে বউ, তোমাকে দেখলে খালি আদর করতে মন চাই। আমি তো নিজেকে আটকাতেই পারি না। এখনকার সময়ের জন্য আটকে রাখুন, পরে আবার কইলেন। এখন আগে মার্কেট চলুন তো, এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে। এটা আমি কার মুখে কি শুনছি? আমার বউ নিজে আমাকে আদর করার কথা বলছে, কিন্তু পরে কেন এখনই? কি সুন্দর লিপস্টিক নিয়েছে আমার বউ, এইটা তো খেতেই হবে। এই বলে তুর্য আবারও নেশা ভরা চোখে শুভার ঠোঁটের দিকে এগোতে থাকে, ওর কোমর বাহুতে নিয়ে। ঠিক ওই সময় তুলসী তিলককে নিয়ে উপস্থিত হয়। দিদিমণি, আসবো? তুলসীর এমন কথায় শুভা দ্রুত নিজেকে সরিয়ে নেয় তুর্যের থেকে। তুর্য শুভার কানে ফিসফিসিয়ে বলল, এই তুলসীকে কি তুমি হায়ার করেছো সবসময় আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হওয়ার জন্য? যখনই কাছে আসতে যাই তখনই মাঝখানে এসে বলে দিদিমণি আসবো কোনোদিন। আসলে দিদিমণি, এই যে তিলক সোনাকে দিতে এলাম, আপনারা ওকে নিয়ে যাবেন। আরে আমার রাজকন্যাকে আমার কোলে দাও, আমি নিয়ে যাব। আমার কোলে থাকবে আমার রাজকন্যা। তারপর তুর্য তিলককে কোলে নিয়ে অন্য হাতে শুভার হাত শক্ত করে ধরে বের হয়ে গেল। তারপর গাড়িতে শুভাকে বসিয়ে শুভার কোলে তিলককে দিয়ে তুর্য ড্রাইভ শুরু করলো। শুভা তুর্য শপিং করতে শুরু করলো। হুট করে পিছন থেকে শুভার কাঁধে কেউ হাত রাখলো, আর অমনি শুভা পিছনে ঘুরলো আর দেখলো মিলা আর রিচি। তোরা এসে গেছিস না? মানে তোরা এইখানে কিভাবে? এইখানে দেখে বুঝি তুই আর জিজু খুশি হলি না? কেমন বান্ধবী পাতাইছি, তার যে এত হ্যান্ডসাম বর আর এত সুন্দর টুকটুকে মেয়ে আছে তা জানালোই না, পরে জানতে হলো। না মানে? কি না মানে? তুই চুপই থাক, আজকে আমরা এর শোধ নিব। আজ ট্রিট চাই এক্ষুনি জিজু। হ্যাঁ অবশ্যই, কেন না, চলো। তারপরে সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেল। তারপর এক পর্যায়ে খাবার অর্ডার করতে যেই তুর্য একটু উঠে ওদের থেকে দূরে গেল, অমনি মিলা বলে উঠল, কিরে, ছবিগুলো এনেছিস? হ্যাঁ এনেছি। তোদের দুজনকে তো একটু আগেই পুরো ঘটনা বলেছি।
তুই এই ছবিগুলো দ্রুত একটা কম্পিউটারের দোকানে নিয়ে যাবি আর খুঁজে বের করবি এইগুলো এডিট করা কিনা। আমার তুর্যকে নির্দোষ প্রমাণ করা আর সঠিক দোষীকে খুঁজে বের করার এই একটাই রাস্তা। তোরা প্লিজ আমাকে একটু হেল্প কর। তুই কি পাগল হয়েছিস? আমরা তোর বান্ধবী, আমরা তোর সাথে সব সময় আছি। সূর্য ভাইয়া যে তোকে কত ভালোবাসে তা আমরা প্রথম দিনই বুঝে গিয়েছিলাম। আর আমরা সুখে থাকবো রে। আসল দোষীকে শাস্তি দিয়ে আবার নতুন করে জীবনটাকে শুরু করব। এভাবে বেশ কিছুক্ষণ পর ওরা বাড়িতে পৌঁছালো। তিনজনই রুমে গেল। তারপর তুর্য ওয়াশরুমে গেল হাত মুখ ধুতে। আর এইদিকে শুভা তিলকের জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে ওকে বিছানায় শুইয়ে দিল। তারপর আস্তে আস্তে নিজের হেজাবের পিনগুলো খুলতে লাগলো। কখন যে একটা পিন নিচে পড়ে গেছে সেদিকে আর খেয়াল করতে পারেনি শুভা। শুভা হেজাবটা খোলার পরপরই খেয়াল করল ওর শাড়ির কুচি প্রায় খুলে গেছে। আর ও এটা ঠিক করেও কোনো লাভ নেই। এখন ও শাড়ি চেঞ্জ করতে হবে। তাই দরজাটা আটকে দিয়ে শুভা ভাবল তুর্য বের হওয়ার আগে ঝটপট শাড়ি চেঞ্জ করে নিবে। যেমন ভাবা তেমন কাজ। জলদি আলমারি থেকে একটা শাড়ি বের করলো। তারপর শাড়িটা নিয়ে বিছানার কাছে আসতে নিল। ওর আর খেয়ালই নেই যে পিন নিচে পড়ে আছে। ওই সময় তুর্য ওয়াশরুম থেকে বের হয়ে যেই দেখে শুভা পিনের উপর প্রায় পা ফেলতে যাচ্ছে, ঠিক তখনই ছুটে গিয়ে পিনের ওপর নিজের হাতটা রেখে দেয়। আর শুভার পা পড়ে তুর্যের তালুতে। এটা কি হলো? আপনি আমার পায়ের নিচে আপনার হাত রেখেছেন কেন? তুর্য দ্রুত উঠে নিজের হাতটা পিছনে নিয়ে পিনটা সাইড টেবিলে রেখে হাতটা মুঠি করে নিল যাতে শুভা কিছু বুঝতে না পারে। না, আমার বউ তো রাজকুমারী, আর রাজকুমারীর তো একটু আলাদা আপ্যায়ন করতেই হয়। মজা করার আর জায়গা পাচ্ছেন না? ঠিক করে বলেন, আপনি কিছু তো একটা লুকোচ্ছেন। শুভাকে কথা থেকে সরিয়ে আনার জন্য তুর্য বাঁ হাত দিয়ে কথার মধ্যে শুভার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। এখন এইটা আবার কি শুরু করলেন? তুমি তো শুরু করালে বউ। এই বলেই শুভার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে। তুর্যের এভাবে তাকানো দেখে শুভাও নিজের দিকে তাকায় আর চমকে যায়। কারণ যতটুকু কুচি অবশিষ্ট ছিল সেটুকু খুলে গেছে। আর কথার মাঝে শুভা ওর দিকে তাকায় আর খেয়ালও করেনি। শুভা এভাবে নিজেকে দেখে একটা চিৎকার দেয়। চুপ, একদম চুপ। গলা দিয়ে আরেকটা সাউন্ড বেরোলেই কানের উপর খাবা। নিজের শরীর দেখে কেমন চিল্লাই? হ্যাঁ, আর আমি তো তোমার স্বামী। আমি কি পরকেও? এক বাচ্চার মা হয়ে গেছে এখনো এমন করে? তুর্যের এমন ধমকে শুভা চুপ করে মাথা নিচু করে নেয়। আমার দিকে তাকাও বলছি। শুভা মাথা তুলে তাকায়। গুড গার্ল। এবার তুর্য শুভার শরীর থেকে একটু একটু করে পুরো শাড়িটাই খুলল। তারপর বাঁ হাত দিয়ে বিছানা থেকে শাড়িটা নিয়ে টুকটুক করে পরিয়ে দিল। আর এদিকে যতবার শাড়ি পরতে গিয়ে শুভার শরীরে তুর্যের হাত পড়েছে ততবার যেন শুভার শরীরে বিদ্যুৎ চমকাচ্ছে। শুভা পাথরের মতো দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ওর ভেতরের রূহ মনে হচ্ছে খুব জোরে জোরে ছোটাছুটি করছে। তুর্য শুভার কাণ্ড দেখছে, মিটিমিটি করে হাসছে আর শাড়ি পরাচ্ছে। শুভাও তুর্যের এমন হাসি দেখে আর কথা শুনে হাসি আটকাতে পারে না। ধুর, আপনিও না খালি মুখে আবল তাবল কথা। এই কথা বলে আস্তে আস্তে হেসে তুর্যের বুকে লুটিয়ে পড়ে। বেশ খানিকক্ষণ পর শুভা লক্ষ্য করে তুর্য ওকে জড়িয়ে ধরছে না, কিন্তু যতবারই শুভা তুর্যের বুকে লুকায় তুর্য তো ওকে জড়িয়ে ধরে। কিন্তু আজ এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরেছে, কিন্তু ডান হাতটা এমন পিছনে লুকাচ্ছে কেন? শাড়িটাও বা বাঁ হাত দিয়ে পরিয়ে দিল, ব্যাপারটা কি? শুভার বিষয়টা খুব অদ্ভুত লাগলো। এই, আপনার ডান হাতটা দেখান তো। একটু আগে আমার পায়ের তলে ধরলেন, এখন আবার এভাবে পেছনে লুকিয়ে রেখেছেন। আর কিছু না, ঠিক আছে আমি।
আপনি এইভাবে দেখাবেন না তো? আচ্ছা, আমি দেখে নিচ্ছি। এই বলে তুর্যের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছনে গিয়ে তুর্যের হাতটা জোর করে টেনে দেখে। শুভা দেখল তুর্যের হাতের তালুর পিছন থেকে টপ করে রক্ত পড়ছে আর ফুলে গেছে। আপনার হাত এভাবে কাটলো কেমন করে? আর আপনি বললেন উনি? অল্প কেটেছে, তেমন কিছুই না। এইবার শুভার চোখ গেল সাইড টেবিলে রাখা বড় একটা হেজা পিনের উপর, যার সাথে রক্ত লেগে আছে। শুভার কাছে এখন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এই পিনটা তখন পড়ে গিয়েছিল, আর শুভার যাতে পায়ের তলায় পিন না পড়ে এই জন্য তুর্য শুভার পায়ের তলে হাত রাখে। বসুন আপনি জলদি। আমার কিছু হয়নি শোভা। এমন আঘাত ছোটকালে কত পেয়েছি, এর থেকে আরো বেশি আঘাত পেয়েছি। এইটা তো কিছুই না। আর তাছাড়া ভালোবাসার মানুষের কাছে ব্যথা পেলেও যে শান্তি। এইবার শুভা আর থাকতে পারে না, কান্না করে দিল। চুপ করুন প্লিজ, এখানে বসুন। এই বলে শুভা তুর্যকে বসিয়ে দিয়ে টেবিলের ডয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে ব্যস্ত হয়ে তুর্যের কাছে গেল। তারপর তুর্যের হাতটা নিয়ে স্যাভলন লাগিয়ে একটু একটু করে তুলো নিয়ে লাগাচ্ছে আর ফু দিচ্ছে। কেন এত ভালোবাসেন আমাকে? ক্ষত জায়গাটায় একটা কিস করে কাঁদতে কাঁদতে বলল, কেন ভালোবাসি জানি না শোভা, তবে পাগলের মতো ভালোবাসি, যেমনটা কেউ ভালোবাসতে পারবে না তোমাকে। তুর্যের মুখে এমন কথা শুনেই শুভা তুর্যের গালে, মুখে, কপালে সব জায়গায় অসংখ্য চুমু খেলো। তারপর বুকে লুকিয়ে পড়লে আর তুর্য পরম শান্তিতে শুভাকে জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ পর, কিরে সাইকো, কি করছিস এখানে একা দাঁড়িয়ে? তুর্য পিছনে ঘুরে তাকাতেই দেখে রুদ্র। একে কি দ্য গ্রেট টুডাগুড়ো পেয়ে সূর্যকে মৃত্যুকে হার মানাবে, তার চোখে জল। এ কি তুই এখানে? কেন, আমাকে বুঝি একদম এক্সপেক্ট করিসনি? হয় মানুষ যা এক্সপেক্ট করে না তেমনটা হয়ে যায়। এই যেমন তুই এমন এক্সপেক্ট করেছিস জোর করে হোক আর ভালোবাসা ভুলিয়ে হোক সুভাকে ধরে রাখবি, কিন্তু সেই সুভা তোকে ডিভোর্স দিতে যাচ্ছে। রুদ্রের মুখে এমন কথা শুনে তুর্য নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। রুদ্রের কলার চেপে ধরে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রুদ্র, অনেক টলারেট করেছি তোকে। ভুল চিনিস রে, ভুল চিনিস। তোর কি মনে হয় আমি প্রমাণ ছাড়া কথা বলছি? তোর বাসায় তো সিসি ক্যামেরা আছে, তোর ফোনটা বের কর, তারপর আমার রুমের ভিতরে দেখ, তারপর না হয় কলারটা ধরিস। তুর্য জলদি নিজের ফোন বের করলো। তারপর রুদ্রের রুমে আজকে সকালের রেকর্ডিংটা দেখতে লাগলো। আর যা দেখলো তাতে তুর্য একদম স্তব্ধ হয়ে গেল। তুর্য দেখলো শুভা সত্যি তুর্যের সাথে ডিভোর্সের কথা বলছে। কিরে, কি ভাবছিস? খুব অবাক হয়ে গেছিস না? মনে হচ্ছে সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। হওয়াটা স্বাভাবিক, হওয়ারই কথা। যাকে এত ভালোবাসিস সে যদি এমন করে, আচ্ছা তুই কেন অবাক হচ্ছিস বলতো? এই মেয়ে তোকে মেরে ফেলার প্ল্যান করে আমার সাথে সে তোকে ভালোবাসবে, এটাই তো তোর ভুল। শোন, কাঁদিস না, বুঝলি? এই বলে শেষ বাজাতে বাজাতে চলে গেল রুদ্র। আর এদিকে সত্যি তুর্যের বুকটা ফেটে যাচ্ছে, সব উলট পালট হয়ে যাচ্ছে। তুর্য ফোনটা হাতে নিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে আর চিৎকার দিয়ে বলে, শুভা, আর কত কাঁদাবে, কত? অন্যদিকে শুভা গভীরভাবে ওই দিনের সিসিটিভি দেখতে লাগলো। ও দেখলো ও আর তুর্য পার্টিতে ঢোকার পর থেকে রুহুল ওদেরকে ফলো করছিল। তারপর একটা সময় যখন শুভার শাড়িতে জুস পড়ে, শুভা ওয়াশরুমে যায় আর অবাকজনকভাবে রাহুলও ওর পিছু পিছু গিয়ে বাইরে থেকে ফোন বের করে কি যেন ভিডিও করছে। শুভার আর বুঝতে বাকি রইল না রুহুল কতটা নোংরা ভিডিও করছে। তারপর শুভা বের হওয়ার আগে লুকিয়ে পড়ল রুহুল, আর শুভা বের হয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরে এক কোণে নিয়ে গিয়ে তুর্য রুহুলের কলার ধরে শাসাচ্ছে। ছি রাহুল, এত খারাপ? তার মানে রাহুলকে তুর্যর মারারও একটা কারণ আছে, আর আমি কিনা ভাবলাম তুর্য অকপটে মানুষকে মারে।
তারপর রুহুল আর রুদ্র শুভার বাবাকে মারার প্ল্যান করে। সবকিছু সবাই দেখতে পায় সিসিটিভিতে। ভাই আসবো? আরে শুভা, তুই এত রাতে আমার রুমে, কোনো সমস্যা হয়েছে? ওই তুর্য কিছু করেছে নাকি? কি আর বলবো ভাই, আমার ভাগ্যটাই এরকম। আমার জীবনে ওই তুর্য রাহু হয়ে এসছে, আজও আমার ওপর নির্যাতন করেছে। ওই তুর্যের এত বড় সাহস, ও আবার তোর গায়ে হাত তুলেছে। ওকে আমি মেরেই ফেলবো। আমিও যে চাই একটা নতুন জীবন, একজন ভালোবাসার মানুষ যে আমাকে এইভাবে নির্মমভাবে মারবে না, খুব ভালোবাসবে, সম্মান করবে, আমার তিলককে আপন করে নেবে। কে এমন করবে বল? একটা বিবাহিত মেয়েকে কে বা আপন করে নেবে? তুই যদি চাস আমি তোকে বিয়ে করব। তুই বিবাহিত কি অবিবাহিত আমার তাতে কিছু যায় আসে না। তুই সত্যি বলছিস? তুই আমাকে মুক্তি দিতে পারবি ওই তুর্যর হাত থেকে? একদম ঠিক বলেছিস, আর আমিও মুক্তি পাবো। তবে তার আগে একটা কাজ করতে হবে, আমাদেরকে বিয়ে করে ফেলতে হবে। আমাদেরকে একসাথে জোড়ায় দেখলে তুর্য আগেই ভেঙে পড়বে, দুর্বল হয়ে পড়বে, তাহলে ওকে মারাটা সোজা হবে, বুঝলি? ঠিক বলেছিস। এই বলে শোভা রুদ্রের হাত ধরে টেনে হলরুমে নিয়ে গেল। হলরুমে লাইট অন করতে রুদ্র ভীষণ রকম চমকে গেল, আর চারপাশে লোকজনকে দেখে রুদ্র দেখল তার চারপাশে পুলিশ ফোর্স, এছাড়াও রুদ্রের মা, এমনকি বাড়ির সব সার্ভেন্টরা ওর দিকে তাকিয়ে আছে। রুদ্রের ঠিক ডান পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে শোভা। পুলিশদের দেখে রুদ্র একটা শুকনো ঢোক গেল আর তুতলিয়ে বলল, শুভা, এসব কি? ওনারা এখানে কেন? কি হচ্ছে সব? আপনার বিরুদ্ধে 3টা খুনের অভিযোগ আর একটা অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগ আছে। কি খুন? কিসের খুন? এই শুভা, তুই কিছু বলতো, আমি কিছু বুঝছি না। আমার মনে হয় তোর স্মৃতিশক্তি খুব দুর্বল। আচ্ছা, আমি তোকে সাহায্য করছি, পুরো ঘটনাটা আবার তোকে মনে করিয়ে দিচ্ছি, কেমন? ভালো করে কান খুলে শোন। তোর এই মানুষ হত্যার খেলা শুরু হয়েছে সেই 9 বছর সময় থেকে। তুই বরাবরই খুবই হিংস্রত মানসিকতার ছিলি। তুই কখনোই চাইতি না তোর জিনিসে কেউ হাত লাগাক। তোর জীবনের সব থেকে বড় শত্রু ছিল তুর্য আর ওর পরিবার। কি ঠিক বলছি তো? কি হলো, চুপ করে আছিস যে? আচ্ছা, তার পরের ঘটনা শুরু করি আবার। এরপরেও আরো অনেক মহৎ কাজ করেছিস তুই আর তোর ভাই। এরপর তোর কাছে আসে দুঃসংবাদ যে তোর শেষ খেলার গুটি অর্থাৎ আমাকে তুর্য বিয়ে করেছে। তুর্য আমাকে পাগলের মতো ভালোবাসে। তুই তো আমার কথা ভুলেই গিয়েছিলি নিজের রাজত্ব পেয়ে। তোর হিংসায় এতটাই মেতেছিলি যে তোর সো কল্ড ভালোবাসা কোথায় আছে, কেমন আছে, এসব তোর মাথায় ছিল না। কিন্তু তুর্য, উনি দূরে গিয়েও আমার থেকে দূরে ছিলেন না। সব সময় তার ভালোবাসাকে নজরে রেখেছে, সব বিপদ আপদ থেকে রক্ষা করেছে। তোর মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করতে থাকলো, আর এরই ফল ছিল সেই ভয়ঙ্কর দিন আমার বাবার মৃত্যু। তুই বাবাকে তুর্যর বিরুদ্ধে উস্কে দেওয়ার পরেও বাবার চোখ ওকে ঠিক চিনে নেয়। বাবা এটাও জানতে পেরে যায় যে উনিই তুরাগ। বাবা যেই দিন ওনাকে বাসায় ডাকলেন, ওনার আসার আগেই তুই গেছিলি। তুই জানিস যে বাবা ওকে জামাইয়ের সম্মান দিতে চায়, তুই আর সেটা মানতে পারলি না। নিজে হাতে আমার বাবাকে খুন করলি, আর ওখান থেকে লুকিয়ে পড়লি, আর এডিটিং কিছু ছবি নিয়ে আমার কাছে এসে আরো বড় খেলা করলি। আমাকে তুর্যর বিরুদ্ধে পাঠিয়ে দিলি, তুর্যকে মেরে ফেলার চেষ্টা করলি, যার কারণে 3টা বছর আমাদের এভাবে আলাদা হয়ে থাকতে হয়েছে। আমার তুর্যকে এত কষ্ট সহ্য করা লেগেছে। ইন্সপেক্টর আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করল না, টেনে হিস্ট্রে নিয়ে গেল রুদ্রকে সেখান থেকে পুলিশ। তারপর শোভা গিয়ে মেইন দরজা আটকে দিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। আমি পেরেছি তুর্য, শুনেছেন আপনি? আমি পেরেছি। এখন শুধু আপনার আসার অপেক্ষা। এটাই হবে আপনার জন্মদিনের সবচেয়ে বড় গিফট, আপনার শুভেচ্ছা। আপনার শোভা পেরেছে তার বাবার খুনিকে শাস্তি দিতে। দেখেন, এখন শুধু আপনাকে আমার ভালোবাসার কথা বলার অপেক্ষা। কিছুক্ষণ পর তুর্য এসে শোভাকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছে। কি করছেন কি? ছাড়ুন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার লাগছে না শোভা, লাগুক। আমি তো চাই তোমার লাগুক। তুমি
যেই ব্যথা দিয়েছো আমাকে তার থেকে তো এটা কিছুই না। এটা বলে তুর্য শোভার হাতটা শক্ত করে ধরে টেনে হিসড়ে কবরস্থানের ভেতরে নিয়ে গিয়ে দুটো কবরের সামনে এনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর শুভাও তাল সামলাতে না পেরে সেই কবরস্থানের মাটিতে ছিটকে পড়ে। চারদিকে থমথমে পরিবেশ, শুধু উত্তাল একজন, আর সে হলো তুর্য। ওর চোখ দিয়ে যেন অগ্নিবর্ষণ হচ্ছে, কিন্তু আজ শুভা যেন তুর্যের এই অগ্নি মুখটাতে ডুবে গিয়েও তার কোনো কারণ বুঝতে পারছে না। আজ তো ওদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি নেই, তাহলে কি কারণ হতে পারে তুর্য এই রক্তচক্ষুর? একটু আগেও যে শুভার মধ্যে সীমাহীন উত্তেজনা আর আনন্দ বিরাজ করছিল তুর্য আসার অপেক্ষায়, এখন তুর্যের আগমনে মুহূর্তেই তা পরিবর্তন হয়ে ভয়ে পরিণত হয়েছে। এখন থেকে খুব সম্ভবত প্রায় 3 ঘন্টা আগে, যখন ঘড়ির কাঁটায় 12টা বাজতে আধা ঘন্টা বাকি, শুভা তখন তুলসী আর মোহনের সাথে বেশ উত্তেজনা নিয়ে ঘর সাজাচ্ছিল। পুরো রুমটা মোমবাতির আলোতেই ভরিয়ে দিয়েছিল, নিজ হাতে কেক বানিয়েছিল, আর ওর রুমটাও অল্প বিস্তর সাজিয়েছিল। এই অল্প সময়ের মধ্যে অল্প বিস্তর যা যা করা সম্ভব হয় সবকিছু করেছিল শুভা। যখন 12টা বাজতে আর 5 মিনিট, তখন শুভার বিষয়টা খুব স্বাভাবিক লাগলো না, কারণ এর আগে তুর্য তো কখনো তার শুভাকে বাসায় রেখে এতক্ষণ বাইরে থাকেনি। সে যতই কাজ থাক, এভাবেই প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়। যখন 2টা বাজে, তখন দরজায় বেল বাজে। শুভার যেন এতক্ষণে বেলের শব্দে প্রাণটা ঠান্ডা হয়ে যায়। শুভা ছুটে গিয়ে দরজাটা খুলে, আর দরজাটা খুলতেই দেখে তুর্য। আপনি এসেছেন? আজ আপনার আসতে এত দেরি হলো কেন? কোথায় ছিলেন আপনি? জানেন আমার কত টেনশন হচ্ছিল। শুভার কথার কোনো জবাব না দিয়ে তুর্য ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে গেল। আপনি কি কোথাও কোনো কাজে গিয়েছিলেন? আপনি তো হসপিটালেও ছিলেন না। দেরি হবে একটু জানাতে তো পারতেন। কতবার ফোন দিলাম, ধরলেনও না। তুর্য এবারও কিছু না বলে চুপ থাকলো। এবার বেশ অবাক লাগলো, তাও শোভা ব্যাপারটা পাত্তা না দিয়ে বলল, আচ্ছা, আপনি বোধহয় ক্লান্ত, আপনি এখানে বসুন, আপনার জন্য একটা সারপ্রাইজ আনছি। অনেক কথা বলার আছে আজ। এই বলে শোভা তুর্যকে ধাক্কা দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে হলরুমে চলে গেল কেক আনার জন্য। কেক আনতে গিয়ে ফিরে আসার সময় হঠাৎ করে হুড়মুড় করে সবকিছু ভাঙার আওয়াজ পেল। এসব কি করছেন আপনি? এমন কেন করছেন? আপনি কি কোনো কারণে রেগে আছেন আমার উপর? আপনি জানেন আমি কত কষ্ট করে এগুলো আপনার জন্য সাজিয়েছি, আপনার জন্য নিজে হাতে কেক বানিয়েছি, সবকিছু করেছি আপনার সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ শোভা? আমার জন্য আরো সারপ্রাইজ রেখেছো তুমি? থ্যাংক ইউ সো মাচ। এই কথা বলে শোভার ডান হাতটা শক্ত করে ধরে পিছনে ঘুরিয়ে মুচড়ে বলে, আহ, লাগছে আমার তুর্য। লাগছে না? আমারও লেগেছে, খুব লেগেছে। যখন এত কিছুর পরও ডিভোর্স দিতে চেয়েছো তুমি আমাকে। কিসের ডিভোর্স? কি বলছেন এসব? আর আপনি ড্রিঙ্ক করেছেন? এমন অভ্যাস তো আপনার ছিল না, এর আগে কখনো করেনি। তাহলে আজ কি একদম দরকার যে আপনি ড্রিঙ্ক করেছেন? এর আগে খেতাম না, আজ খেয়েছি, আমার ইচ্ছা। আর তাছাড়া আমি যাই করি তোমার তো তাতে কিছুই যায় আসার কথা না যে আমাকে ছেড়ে চলে যাবে। তার আবার আমার প্রতি এত টান, ব্যাপারটা নাটকীয় না? কে ছেড়ে যাবে? আমি কেন আপনাকে ছেড়ে যাব? আমি তো আপনাকে ভালোবাসি। আজ আমি আপনাকে আমার সব মনের কথা বলবো, এটাই আপনার সারপ্রাইজ। বাকি কথা বলার আগেই তুর্য নিজের শরীরে পুরো শক্তি দিয়ে শোভার গালে একটা কষে থাপ্পড় মারে। শোভা তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ওর কপালটা সামান্য কেটে যায়। শোভা নিজের গালে হাত দিয়ে কান্না ভরা আর ভয়ার্ত চোখে তুর্যের দিকে তাকায়, কিন্তু আজ যেন
শুভার সে চাহনি আর কপালের রক্ত তুর্যের রাগকে তলাপাত করছে না। ওয়ার্নিং দিয়েছিলাম শুভা, আর যাই কর আমাকে মিথ্যা বলো না। আরে এর থেকে ভালো ছিল তুমিও আমাকে ভালোবাসার কথা না বলতে। আমি জোর করে যেভাবে থাকছিলাম সেইভাবে থাকতাম। কেন ভালোবাসার অভিনয় করলে? আমার সাথে কেন ছলনা করলে? আমার থেকে মুক্তি পাওয়ার জন্য? অ্যান্সার বি, ড্যাম ইট। শুভার কাছে গিয়ে শুভার বাহু জোড়া শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলল, দেখুন, আপনার কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আপনাকে সবটা বলছি, তার আগে আপনি একটু শান্ত হন। এই বলে শুভা তুর্যের থেকে নিজেকে আলাদা করে যেই জল আনতে যায়, অমনি তুর্য আবারও শুভার কবজে শক্ত করে ধরে মুচড়ে দিয়ে পিছনে ঘুরিয়ে দেয়। এতক্ষণ শুভা চুপ করে থাকলেও এবার ব্যথায় কুকড়ে কেঁদে ওঠে। মাগো, আপনার দুটো পায়ে ধরি, আমার হাতটা ছাড়ুন, খুব ব্যথা লাগছে। শুনুন, আমি বুঝতে পারছি আপনাকে ভুল বোঝানো হয়েছে, এসব কিছুই না। আপনার শুভা আপনাকে ভালোবাসে, খুব ভালোবাসে। ভালোবাসো তাই না? ভালোবাসার মানে বোঝো তুমি? ভালোবাসার মানে বুঝলে নিজের স্বামীকে কেউ মারার অনুমতি দেয়? আগে পিছে না ভেবে এরই নাম বুঝি ভালোবাসা? বোঝো কত কষ্ট হয়েছিল আমার? 7টা মাস আমি বিছানা থেকে নামতে পারিনি। বোন ফ্র্যাকচার, রিব ফ্র্যাকচার, শোল্ডার ফ্র্যাকচার, ব্যাকবোন ফ্র্যাকচার, এমন কোথাও ছিল না যেখানে আঘাত পাইনি। এমনকি আমার নিজের চেহারাটাও হারিয়ে ফেলি। আর তার চেয়েও বড় আঘাত পেয়েছিল আমার এই হৃদয়। অনুভব করতে পারবে কখনো আমার সেই কঠিন দিনগুলো? পারবে না। কম সময় লাগেনি আমার এই শারীরিক মানসিক পরিস্থিতি ঠিক করতে। তবু আমি চুপ থেকেছি, হাসি মুখে তোমার সেই আঘাতকে বরণ করে নিয়েছি। তুমি কিন্তু আমার খোঁজ নিতে আসনি। ও আসবেই বা কিভাবে? তুমি তো জেনেছিলে আমি মৃত। হা 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 হা। তবুও তোমাকে পাগলের মতো ভালোবেসে গেছি আর এখনো বাসি। আর তুমি কি দিয়েছ আমাকে বলো? মানলাম আমি তোমাকে জোর করে তুলে এনেছিলাম, তোমার গায়ে কয়েকবার হাতও তুলেছিলাম, কিন্তু আমার ভালোবাসায় কি কোনো কমতি রেখেছিলাম? আমি মানতে পারতাম না আমার ভালোবাসার মানুষকে কেউ কুনজরে দেখুক। আমি আমার ভালোবাসা কারোর সাথে ভাগ করতে চাইতাম না, তাই আমি এসব পাগলামি করে ফেলতাম। কিন্তু আমি বা কি করতাম? আমি তো নিজেকে আটকাইতে পারতাম না। ওই যে তুমি বলো না সাইকো, হ্যাঁ আমি সাইকো। দুনিয়ায় শুধুমাত্র এই একটা জিনিসকে কারোর সাথে আমি ভাগ করতে পারতাম না। মনে হতো তোমার পুরোটাই আমার, একান্তই আমার। আমি তোমার জন্য সাইকো ছিলাম, আঘাত দিতাম, সেই আমি তো আবার তাতে ওষুধ লাগাতাম। তুমি কি ভাবতে ব্যথা তুমি একাই পেতে? তোমাকে আঘাত দিলে আমি তার দ্বিগুণ ব্যথা নিজে নিতাম। তোমার হাতটা কোথায় দেখি? এই যে এখানে যে পুরার দাগ, কি ভাবছ এটা তোমার একার আছে? এই বলে তুর্য নিজের শার্ট ফোল্ড করে ডান হাতটা দেখল, আর শুভা হাতটা দেখেই চোখ বন্ধ করে নিল। শুভার হাতের পোড়া দাগটা তো তাও মিলিয়ে গিয়েছে প্রায়, কিন্তু তুর্যের হাতের পোড়া দাগটা এতই গভীর যে এখনো বিভৎসভাবে দৃশ্যমান। কি হলো, চোখ বন্ধ কেন করলে? চোখ খোলো। আরে দেখো দেখো বলছি। কি না করেছি শুভা তোমার একটু ভালোবাসার জন্য। ভিখারির মতো তোমার পিছনে ঘুরেছি তোমার মুখে শুধু ভালোবাসি শোনার জন্য। এই অনাথ ছেলেটা শুধু একটু ভালোবাসায় চেয়েছিল। এইটা কি খুব বেশি হয়ে গেছিল? তুমি কি করলে? অন্যের কথায় বিশ্বাস করে নিজের স্বামীকে মারতে অব্দি পিছুপা হলে না? আমার এত আঘাতের পরও তোমার মনে মায়া জাগলো না? তুমি ছলনা করে আমার কাছ থেকে মুক্তি চাইছো। আরে একটা বাসায় কয়টা দিন কুকুর পুষলেও তো তার প্রতি মায়া হয়, আর আমি তো জলজ্যান্ত মানুষ। 4টা বছর ধরে তোমার সাথে ঘর করছি, তো তোমার এই ঠোঁটে, এই কোমরে, এই গালে, সব জায়গায়, সব তোমার শরীরের সব জায়গায় মিশে আছি। 4টা বছর ধরে মিশে আছি। তাহলে তোমার কেন মায়া হয় না? কেন আমাকে বারবার মেরে ফেলতে চাও, ছেড়ে চলে যেতে চাও? শুভা এইবার তুর্যের কথায় আর থাকতে না পেরে কান্না করতে করতে তুর্যের পায়ে লুটিয়ে পড়ে, আর তুর্যের পা জড়িয়ে ধরে বলে, আমি ভুল করেছি, বিশ্বাস করুন, আমাকে কি ক্ষমা করা যায় না? আমি আবার তিলকের দিব্যি দিয়ে বলছি, আমি আপনাকে মারিনি, মেরে ফেলতে চাইনি। বাবার মৃত্যুতে আমি এতটা হতভম্ব হয়ে গিয়েছিলাম যে
রুদ্র ভাই কি করেছে না করেছে তার উপর আমি কিছুই করতে পারিনি। আমি বুঝতে পারি আপনার অনেক কষ্ট হয়েছে, ছোট থেকে আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আমি সত্যি আপনাকে মারতে চাইনি আর এখনো আপনাকে ছেড়ে যেতে চাই না। আমি জানি আমাকে আপনার থেকে ভালো কেউ বাঁচতে পারবে না। কেন বিশ্বাস করছে না বলুন? আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আপনি সবটা শুনলেই বুঝবেন যে আপনি আমাকে ভুল বুঝছেন। তাই ভালোবাসো না আমাকে? আচ্ছা ওঠো তাহলে। আরে ওঠো, আমার পা জড়িয়ে আছো কেন? ওঠো ওঠো, আমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে তো তোমাকে। ওঠো ওঠো। এই বলে শোভার বাহু জোড়া শক্ত করে তুলে ধরে উপরে তোলে। তুর্য, আপনার নেশা হয়ে গেছে। নেশার ঘোরে আপনি আবোল তাবোল কাজ করছেন। আপনি আমার কথাটা একটু শুনুন, আপনি একটু রেস্ট নিন। আমি আপনাকে সবটা পরিষ্কার করে বললেই বুঝতে পারবেন। আরে বউ বসো আমার কাছে। নেশা? হ্যাঁ নেশা তো আমার হয়েছে, তোমার ভালোবাসার নেশা। কিন্তু তুমি জানো তো, তুমি যেভাবে আমার বার্থডে কেক বানিয়ে সেলিব্রেট করলে, ঠিক একইভাবে 23 বছর আগে আমার বাবা মাও করেছিল। তারপরই আমার চোখের সামনে ওই রুদ্র আমার বাবা আর মাকে গুলি করে মেরে ফেললো। তুমিও আমাকে একইভাবে এখন আবার মারতে চাচ্ছ না তো? কিন্তু এটা তো গুলি না, এটা কেক। কেক দিয়ে কি মারা যায়? হতেও পারে। তুমি এত বিষ মিশিয়েছো, তুমি খাবার বিষ মিশিয়ে আমাকে মারতে চাইছো, তাই না? শোভা এবার হু হু করে কান্না করে তুর্যকে জড়িয়ে ধরে। ব্যাস চুপ করুন তুর্য, এইবার অন্তত চুপ করুন। আমি আপনাকে কেন মারবো? আমি আপনাকে খুব ভালোবাসি তুর্য, খুব। তাহলে ওই সিসিটিভি তো? ওসব মিথ্যে। আমি রুদ্রের সাথে অভিনয় করেছি। আমি কেন আপনাকে ছেড়ে যাব বলুন? আমি আপনাকে খুব ভালোবাসি। এইবার তুর্য শোভাকে নিজের থেকে আলাদা করে বলল, তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ বাসি। তাহলে পরীক্ষা দাও কেমন? ওই যে ছবিতে করে না অগ্নি পরীক্ষা, এখন তুমি ওই পরীক্ষা দিবে, ভালোবাসার অগ্নি পরীক্ষা। শোভা তুর্যের কথার কিছুই বুঝলো না। তুর্য হুট করে গেল ড্রেসিং টেবিলের কাছে আর ঘুষি দিয়ে হুডমার করে কাঁচগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফ্লোরে ছড়িয়ে পড়ল। আর তুর্যের হাত একদম রক্তাক্ত হয়ে গেল। টুপ টুপ করে তুর্যের হাত থেকে রক্ত পড়ছে। এটা আপনি কি করলেন তুর্য? কেন নিজেকে আঘাত দিচ্ছেন? কতটা কেটে গেছে? এই বলে যেই তুর্যের কাছে এগিয়ে আসতে গেল, অমনি তুর্য হাত দিয়ে ইশারা করে ওখানে থামতে বলল। একদম এভাবে আমার কাছে আসবে না, বলেছি না অগ্নি পরীক্ষা দেবে তুমি। তাই ওইখান থেকে আসো, কাছের উপর থেকে হেঁটে হেঁটে। আমি কতটা কষ্ট পেয়েছি তুমি নাকি অনুভব করতে চাও? তুমি নাকি আমাকে ভালোবাসো, ভালোবাসার পরীক্ষা দাও। এসব কি বলছেন? কি বলছি? আবার ভালোবাসার পরীক্ষা দাও। আমি যদি তোমার জন্য মরতে পারি, তুমি পারবা না? দাও। শোভা এবার সত্যি সত্যি চোখ খিচে বন্ধ করে ফেলল। আমি আপনাকে সত্যিই ভালোবাসি আর আমি এর পরীক্ষাও দিব। এই বলে চোখটা বন্ধ করে কাঁপা কাঁপা পায়ে যেই কাঁচগুলোর উপর পা রাখতে গেল, সেই আবারও গালের উপর ঠাস করে একটা জ্বর এসে পড়ল। শোভা ধাক্কা খেয়ে যেই পড়ে যেতে নিল, তখনই শোভাকে তুর্য কোলে তুলে নেয়। তারপর কোলে করে বাড়ি থেকে বের হয়ে কারে বসায়। তারপর এই কবরস্থানের সামনে নিয়ে আসে। কারে ড্রাইভ করার সময় শোভা একটা কথা বলেনি, কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। তারপরে এভাবে টেনে হিসড়ে কবরের সামনে এনে ধাক্কা দিয়ে ফেলে দিল। কি ভেবেছো তুমি ওভাবে কাচের উপর দিয়ে হাঁটবে আমার সামনে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব? আমার ভালোবাসার মানুষের কষ্ট এমনটা তো হবে না। আমি না অনেক চিন্তা করলাম, বুঝেছো? এসব করে কিছুই হবে না। মন থেকে কখনো তুমি আমাকে ভালোবাসতেই পারবে না। তাই তো তুমি আমার কাছে মুক্তি চাও। আমি যে বেঁচে থাকতে তোমাকে মুক্তি দিতে পারবো না, এজন্যই আমি তোমাকে এইখানে এনেছি। দেখে তো বুঝতেই পারছো যে এইটা কবরস্থান, আর যেই কবর দুটোর সামনে তুমি বসে আছো, এটা আমার মা আর বাবার কবর। জানো তো, ছোট থেকে যখনই ভয় করেছে, এইখানে ছুটে এসে মা বাবার কবরটা জড়িয়ে ধরে রেখেছি। যখনই আমার মন খুব খারাপ থেকেছে, বাবা মার কাছে ছুটে চলে এসেছি। যখনই তোমার কথা, আমার ভালোবাসার কথা বলতে মন চাইছে, এখানে এসে আমার বাবা আর মায়ের কাছে শেয়ার করেছি। পৃথিবীর জীবিত মানুষগুলো কখনো আমার মনের কথা, দুঃখ কষ্ট কখনো জানতেই চাইনি।
অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমার বাবা আর মা কোনোদিনও আমাকে কষ্ট দেয়নি। সবসময় আমাকে কাছে টেনে নিয়েছে জানো। পৃথিবীতে একমাত্র জীবিত মানুষগুলোর মধ্যে একমাত্র তোমার কাছে আমি ভালোবাসা চেয়েছি, একটু সুখ চেয়েছি, সেটাও জোর করে পাওয়া লেগেছে আমার। মন প্রাণ উজাড় করে আমি তোমাকে ভালোবেসেছি, অনেক চেয়েছি জানো। কবে তুমি ইচ্ছে করে আমার কাছে আসবে, আমাকে আলিঙ্গন করে ভালোবাসায় ভরিয়ে দেবে, কিন্তু তোমার কাছ থেকে তা কখনোই পাইনি জানো। এত কিছুর পরও আমি আবারও আশার ঘর বেঁধেছিলাম যখন আমি আমার তিলককে দেখলাম, তোমার আমার প্রতি করা কেয়ারগুলো দেখলাম। ভাবলাম এবার হয়তো তুমি আমাকে বুঝেছো, আমার একটা ছোট সংসার হবে। কিন্তু আজ সকালে যখন এই দৃশ্য দেখলাম, পৃথিবীর সবচেয়ে অসহায় আমি। আপনি সবটা ভুল দেখেছেন তুর্য। তোমাকে মুক্তি দেব, তবে ডিভোর্স দিয়ে না, আমার প্রাণ দিয়ে। আমি বেঁচে থাকতে তোমার উপর কেউ নজর দিলেও যে আমি ওই চোখ তুলে নেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবো না, না পারবো তোমাকে আমার বাঁধন থেকে মুক্তি দিতে। তাই আজ তোমারই সামনে তোমার এই সাইকো নিজের প্রাণ দিবে। তুমি তাহলে আমার নজর থেকে মুক্তি পাবে ঠিকই, আমার পরিচয় থেকে না। আর এটাই হবে তোমার সবচেয়ে বড় শাস্তি। এই বলে তুর্য নিজের পকেট থেকে একটা গান বের করে তার নিজের মাথায় তাক করে ধরল। তারপর আস্তে করে নিজের চোখটা বন্ধ করে। থাপ্পড় খেয়ে তুর্য খানিকটা ধাক্কা লেগে সরে গেল। তারপর অবাক চোখে শুভার দিকে তাকালো। কত বড় সাহস আপনার যে আমার সামনে আপনি নিজেকে আঘাত করেই যাচ্ছেন। আমাকে আঘাত করেছিলেন তখন কিছুই বলিনি, চুপচাপ শুনেছি, কিন্তু নিজের উপর এভাবে আঘাত করবেন আর আমি এভাবে মেনে নিব আপনি ভাবলেন কি করে? ভালোবাসি বারবার বলছি, আপনার কানে যায় না? তুর্য অবাক হয়ে শুভার এই অভিমানী চেহারা দেখছে। আর আগে কখনো শুভার এমন রূপ দেখেনি। খুব মায়াবী লাগছে শুভাকে, মনে হচ্ছে এর মধ্যেই ডুবে যেতে। শুভার চোখে যেন তুর্য এই প্রথম অধিকার বোধ দেখছে। এই কি হলো এখন? চুপ কেন বলেন? আপনি আমাকে বলেছিলেন, শিখিয়েছিলেন ভালোবাসার অর্থ হলো অটুট বিশ্বাস একে অপরের প্রতি। আর আজ যখন এতবার করে বলছি যে আমি অভিনয় করেছি, সত্যি না রুদ্রর মুখোশ সবার সামনে তুলে ধরি জন্য কেন আপনি বিশ্বাস করতে পারছেন না বলুন? কেন কেন? কানের কাছে যে ঘ্যান ঘ্যান করছি, ভালোবাসি ভালোবাসি বলছি, কানে যায় না? কি করছিলেন আপনি? পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিলেন কেন? আমাকে কি আর ভালো লাগে না? মরার পর কি ভূত হয়ে অন্য মেয়েদের দেখার শখ? সেটা হচ্ছে না। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। শুভা তুর্যের কলারটা শক্ত করে একদম তুর্যের শরীরের সাথে মিশে শুভা আর তুর্য একে অপরের চোখের দিকে ডুবে আছে। দুজনে একে অপরের নিঃশ্বাসকে অনুভব করছে। আস্তে আস্তে শুভা চোখটা বন্ধ করে নিজের ঠোঁটটা তুর্যের ঠোঁটে ডুবিয়ে দিল। আর তুর্য পরম আবেশে ভালোবাসার স্বাদ নিতে লাগলো। প্রায় 5 মিনিট এভাবে থাকার পর দুজন দুজনকে ছাড়লো। দুজনেরই নিঃশ্বাস গাঢ়ভাবে পড়ছে। কেমন যেন একটা ভালোবাসার ঘোর দুজনের মধ্যে। তুর্য কোলে তুলে নিল শুভাকে, আর শুভাও তুর্যের গলা জড়িয়ে ধরল। তুর্য শুভাকে কোলে তুলে গাড়িতে নিয়ে গেল। তারপর পুরো গাড়ি ড্রাইভের সময়টুকু ছিল দুজনের মধ্যে দারুণ নীরবতা। নীরবতাই যেন দুজনের মধ্যে ভালোবাসার উত্তেজনার স্ফোটন ঘটাচ্ছে। বাড়িতে পৌঁছে তুর্য গাড়ির গেট খুলল। তারপর একইভাবে শুভাকে কোলে তুলে নিল আর সোজা নিজের বেডরুমে চলে গেল। তারপর শুভাকে বিছানায় নামিয়ে দিল। তারপর যেই তুর্য ওয়াশরুমের দিকে যেতে লাগলো, শুভা তুর্যকে আটকে নিল। তারপর চুপচাপ ডয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে তুর্যের কাটা হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর কাটা জায়গায় অসংখ্য চুমু খেলো শুভা। তারপর আস্তে আস্তে তুর্যের চোখে মুখে গালে সব জায়গায় অসহস্র চুমু এঁকে দিল। তারপর আস্তে আস্তে তুর্যের শার্টের বোতাম খুলে শরীর থেকে শার্টটা খুলে ফেলল। তারপর তুর্যের শরীরে আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে একটু একটু করে চুমু এঁকে দিল। তুর্যের যেন বহুদিন পর এতটা শান্তি লাগছে। ওর আঘাতগুলো যেন নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। তারপর
আস্তে আস্তে শুভা তুর্যের ফর্সা লোমশ বুকে মাথা লুকিয়ে বলল, আপনার এটা মনে হয়েছে না সব সময় আপনি জোর করে আমাকে ভালোবেসেছেন। আজ আমি বলছি, যত পারুন ভালোবাসুন আমাকে। আমি আজকে মন থেকে আপনার ভালোবাসাগুলো পেতে চাই তুর্য। নিজ ইচ্ছায় আপনার সাথে মিশে গিয়ে দুজনে একই সত্তায় পরিচিত হতে চাই। আপনি কি আমাকে সেই সুযোগ দেবেন তুর্য? শুভার এমন কথায় তুর্যের চোখে জল চলে আসে। তুর্য শুভাকে শক্ত করে নিজের মধ্যে আঁকড়ে নেয়। আবারও পূর্ণতা পায় শুভা আর তুর্যের ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ সবাইকে গল্পটা পুরোপুরি শোনার জন্য। এবং আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে যে জানেনই কী করতে হবে, চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। গুড নাইট এভরিওয়ান।